হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আম, আহ, সবাইকে আজকে আমাদের সাথে আছেন আমাদের আহ, প্রিয় ছোট ভাই ফারুক আব্দুল্লাহ। ফারুক আব্দুল্লাহর পরিচয় দিতে গেলে বলতে হবে যে ওকে আমি চিনি ব্লগ থেকে। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রাইটার আই নো, আই কাম অ্যাক্রস। যে তার আসলে তার লেখালেখি যদি কেউ না পড়ে তাহলে তাকে বোঝা সম্ভব না, মানে। কিন্তু এ খুবই শক্তিশালী একজন রাইটার যার লেখা আমরা পড়লে মানে আমরা থমকায় যেতাম, অথবা মানে আমরা অনেক মানে এমন সব লেখা সে লিখতো যেগুলো আমরা কখনো কল্পনা করিনি বা বুঝিও নাই। তার মানে ডেপথ অফ থটস অনেক বিশাল। তো সবাইকে ইন্ট্রোডিউস করে দিতেছি তার সাথে। অনেকে জানেন না, খুব আন্ডার রেটেড একজন রাইটার। কিন্তু যেমন আমরা হয়তো কিছু পপুলারিটি পাইছি যেহেতু আমরা নিয়মিত করি, কিন্তু এরা আমাদের চেয়েও অনেক ভালো লিখেন, মানে লিখতেন এক সময়। তো আশা করি এরা পলিটিক্সে নিয়মিত হবে, বা যে আমাদের ইন্টেলেকচুয়াল স্পেয়ারে তাদের যে প্রপার যে ট্রিটমেন্ট পাওয়ার কথা সেটা হবে। তো ফারুক, ওয়েলকাম আমাদের সাথে। আর আমাদের সাথে আছে রন্টি থ্যাংক ভাই, ইউ দোস্ত। রন্টি চৌধুরী। তো দর্শকরা, আজকে আমরা আলাপ করব যেই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, যেই সমস্যা, আহ, আমেরিকা চীনের প্রক্সি ওয়ার এবং গণতন্ত্র বাংলাদেশের জন্য কেন প্রয়োজনীয়। সবার কাছে শুনতে খুব উইয়ার্ড লাগবে যে রোহিঙ্গাদের সাথে বাংলাদেশের গণতন্ত্রের কি সমস্যা। এটা তো একটা এক্সটার্নাল প্রবলেম, কিন্তু এটা খুবই অদ্ভুতভাবে আজকে আমি মানে আমার কাছে একটু মানে আমার মন খারাপ হয়েছে যে আমরা এখনো এত বড় একটা রক্তাক্ত আন্দোলন, জুলাই অভ্যুত্থানের পরে এই 1500 মানুষ মারা যাওয়ার পরেও আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করার অধিকারটা আমরা স্থাপন করতে পারি নাই। আমাদের নির্বাচন কবে হবে ডিলে করতেছে, আমাদের আমেরিকার উপর মানে তাকায় থাকতে হইতেছে, বা হয়তো বাইরের কোনো অ্যাক্টর ঠিক করে দিতেছে। ইটস এক্সট্রিমলি অ্যানোয়িং এবং ডিস্টার্বিং। তো বাংলাদেশের আমরা যেই সার্বভৌমত্ব বলি সেটা তো আসলে আহ, মানে কিছুই অস্তিত্ব থাকে না, একটা খেলো একটা ব্যাপার হয়ে যায়। তো এই জিনিসটা কেন হয়েছে সেইটাই আমরা এই পডকাস্টে আলোচনা করব। আম, তো আমি আম, প্রথমে রন্টি ভাইয়ের কাছে যাব। রন্টি ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন যে এই যে গণতন্ত্র কেন দরকার, এই সিম্পল কোয়েশ্চেনটা, মানে অনেকে বাংলাদেশের সকল শিক্ষিত মানুষরা একটা আর্গুমেন্ট, আমি যার সাথেই কথা বলি ইদানিং বলে যে হ্যাঁ, কি হয়েছে, ইনু সরকারকে 5 বছর রাইখা দেয়, এই এর মতো বেস্ট মানুষ। হোয়াট আর দে টকিং অ্যাবাউট, মানে এই লোকগুলা দে দে নো যে ইভেন এদেরকে আমরা চিনি, এরা বাংলাদেশের ডায়াসপোরা আমেরিকাতে, কানাডাতে, আয়ারল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে থাকে, মডার্ন কান্ট্রিগুলো তার ডেমোক্রেসি কিভাবে ফাংশন করে তারা পার্টিসিপেট করে, অনেকে সিটিজেন, এখানে তারা ভোট দেয়। আম, তারা আমাদের চেয়ে আরো অনেক উচ্চ শিক্ষিত, অনেক মানে অনেক ভালো মানুষ। কিন্তু এইরকম বেসিক ব্যাপারগুলা কিভাবে তারা মিস করতে পারে, মানে এটা জাস্ট মাইন্ড বগলিং আমার কাছে লাগে। আপনি যদি একটু বলতেন, শুরু করতেন। বিজয় ভাই, থ্যাঙ্কস। আসলে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে এটা নিয়ে আসলে রিসার্চ হওয়া যায় বাঙালিদের নিয়ে আর কি। বাঙালিরা দেখবেন যে বাংলাদেশে থাকলে তো অসভ্য থাকে, তাই না? সরি হুম টু হুম ইউজ এ ব্যাড ওয়ার্ড, মানে নো ডিরেসপেক্ট টু এনিওয়ান। মানে হুম। বাঙালিরা তো নিয়ম মানে না বাংলাদেশে, কিন্তু বিদেশে আসলে দেখবেন যে এরা খুব নিয়ম টিয়ম মানে মানে জি জি। বিদেশের লাইন ধরতে কোনো সমস্যা নেই, বাংলাদেশে এয়ারপোর্টে গেলে অনেকে ভিআইপি হয়ে যায়। ওই হুম হুম রাজনীতি বিষয়টা তো এরকমই। বিদেশের রাজনীতিতে যখন ভোট দেয় বা কিছু একটা করে বাঙালিরা, তারা খুবই ডেমোক্রেটিক, তারা বুঝতে পারে কোন সরকার কোনটার জন্য ভালো, কোন পলিসিটা ভালো। যখনই বাংলাদেশের প্রসঙ্গ আসে তখনই তারা একটু ইমোশনাল হয়। তা নাহলে দেখেন, একটা কারণ আমরা বুঝতে পারি যে পলিটিক্যাল পার্টির প্রতি মানুষের ভরসা কম, কারণ বাংলাদেশের গত 15 বছরের শাসনের একটা ভেজালের কারণে, তাই না? এবং তার আগেও 2001 থেকে 2006 যে বিএনপি শাসন ছিল, সেটাও একটা খুব একটা মানে একদম আপ টু মার্ক ছিল না হয়তো। তো তার মানে তো এই না যে আপনি একটা অরাজনৈতিক শাসন নিয়ে আসবেন। এটারও তো এক্সপিরিয়েন্স বাংলাদেশের কাছে আছে, তাই না? 2000 হুম ওই যে 111 এর সরকারের। তো বাংলাদেশের মানুষ এগুলো জানে। এখন যারা একটু মানে যাদের শিক্ষা দীক্ষা একটু কম, অ্যাক্সেস কম, যারা বাংলাদেশের যেহেতু আপনার জমিদারি প্রথাটা খুব বেশি দিন হয় নাই গেছে, তো যে কারণে বাংলাদেশের মানুষ আসলে ব্যক্তি পূজার দিকে খুব আগ্রহী। আমার মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তো খুব
ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় ভক্ত। তারপরেও আপনার 8 তারিখে উনি আসার পরে যখন চারিদিকে ওনার জীবনী টিবনী নিয়ে লেখা শুরু হয়েছে, আমি তখন একবার লিখছিলাম যে ব্যক্তি পূজার থেকে একটু সতর্ক থাকা লাগবে আমাদের। হুম। কারণ ব্যক্তি পূজা আপনি করতে গেলেন, সেক্ষেত্রে আপনি তার ওই ব্যক্তিরই ক্ষতি করলেন। যত বেশি তার পূজা করবেন তত তার নিজেরই মনে হবে যে মানে তার নিজের ক্ষতি হতে পারে। হুম। আই হুম। ডাউট যে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এটা পৌঁছায় কিনা মানুষের ব্যক্তি পূজার বিষয়টা। কিন্তু বাংলাদেশের মানুষ এই যে স্বৈরাচার তৈরি করে কিভাবে, এই হাসিনা তৈরি হইলো কিভাবে, এই ব্যক্তি পূজার মাধ্যমে। আর এক্স্যাক্টলি। শিক্ষিত সমাজের কথা আপনি বললেন। চাটুকারদের, ওর চাটুকারদের হ্যাঁ, আশেপাশে চাটুকার গুলার, ওরা পুরো পরিস্থিতিটা হাইড করে রাখছে যে সে যে কত জনপ্রিয় এবং কত তার মানুষ ঘৃণা করে। আপনার হাইট শেখ হাসিনা ইজ ডিফারেন্ট এলিমেন্ট। তার হুম। আসলে তার তো সাইকোপ্যাথ একটা ইয়ে আছে, তা মানে তার হুম। না বললেও হয়তো সে খুশি হইতো। বা সে নিশ্চয়ই সঠিক খবরই পাইছে, মানে তার তো অনেক উদাহরণ আছে। সে তার কথা বলে লাভ নেই, সে যে গন হ্যাঁ, কেস বলে লাভ হ্যাঁ, নাই। হ্যাঁ। বা সে সাইকোপ্যাথ বা ডক্টর না, বাট আপনার ইউনূসের ক্ষেত্রে। পয়েন্টটা 100% রাইট। আমি যেটা বলি, বাংলাদেশে ব্যক্তি পূজার কারণে যে ফ্যাসিস্ট হ্যাঁ, তৈরি হয়েছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা তো একমাত্র ফ্যাসিস্ট না, এরকম ছোটখাটো শেখ হাসিনা প্রচুর দেখবেন আপনি। আপনি প্রত্যেক জেলায় জেলায় আছে, প্রত্যেক হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ, জেলায় জেলায় আছে। এই জুলাই হ্যাঁ, অভ্যুত্থানের আমি না, পরে। আমার একটা লেখা মির্জা ভাই আপনি পড়ছেন মনে হয় যে হাসিনা অ্যান্ড হাসিনা অফ স্মল থিংস এই জায়গায়। হ্যাঁ, 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 আমার হ্যাঁ। আমার আমি আমার 5 আগস্টের হুম। পরের প্রথম লেখাটাই ছিল এটা, যে লেখাটা হচ্ছে গিয়ে একটা ইয়ে হয়েছিল, ওটা ছিল ওই যে হাসিনা অ্যান্ড হাসিনা অফ স্মল থিংস, এবং হ্যাঁ, এই রটি ভাই হাসিনা শেষ অফ করেন, স্মল হ্যাঁ। থিংস। হুম। আচ্ছা, তো ডক্টর ইউনূসের বিষয়ে শিক্ষিত সমাজ যেটা বলে, আমার মনে হয় না সব শিক্ষিত সমাজ বলে। হুম। কিন্তু আমরা হতাশ বেশি হই শিক্ষিত সমাজ বললে। এই যে ইউনূস সাহেবকে 5 বছর চাই, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠী বলে। কারা বলে? যাদের আসলে ইউনূস সাহেব থাকলে সুবিধা। কারণ ইউনূস সাহেব তো এক ব্যক্তি, তাই না? তার তো জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে তার লোক নাই। তো হুম। উনি থাকলে ওই ভ্যাকুয়াম স্পেসটা কেউ না কেউ তো নিচ্ছে, তাই না? জি। এখন কে নিচ্ছে এটা আসলে? এটা একটা মানে রহস্য না, এটা মানুষ জানে কিন্তু উচ্চারণ করতে সমস্যা আছে। কেউ না কেউ এই ক্ষমতাটা নিচ্ছে, এই ক্ষমতা উপভোগ করার স্বার্থে তারা ইউনূস সাহেবকে 5 বছরে যায়। আমাদের হতাশার বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা কেন শিক্ষিত লোকেরা যারা ওই গোষ্ঠীর সাথে জড়িত না, যে লুটপাটের গোষ্ঠীর সাথে জড়িত না, এরা কেন সমর্থন দিচ্ছে? এরা এক্স্যাক্টলি। সমর্থন দিচ্ছে যে এরা যখন দেখে যে রাষ্ট্রপ্রধান হিসেবে উনি খুব স্মার্ট, ওনার অনেক অতীত ইতিহাস ভালো, এবং উনি যখন বাইরে কোথাও যাচ্ছেন, মানে বাংলাদেশ এরকম স্মার্ট রাষ্ট্রপ্রধান পায়নি আসলে। খুব খুব মানে শেখ হাসিনার ইন্টারভিউ দেখছেন তো সিএনএন এর সাথে, যে লিসেন লিসেন, দেখছেন তো? সো এগুলো কাজ করে। তো শিক্ষিত সমাজের প্রতি আমি এত হতাশ না। আমার কাছে মনে হয় যে ইউনূস সরকারকে চাই, এটা এটা একটা গোষ্ঠীরা ছড়াই দেয় অনলাইনে। এবং বাংলাদেশের শিক্ষিত সমাজের অনলাইন ভিত্তিক প্রবাসী মানুষরা, তারা ভাবে ওকে ফাইন, রাজনৈতিক সরকার আসলেও আমার ভালো হবে। ওরা ডিপ থটটা করে না যে বাংলাদেশে যে এখন প্রত্যেক রুট লেভেলে কোনো কন্ট্রোল নাই বা কোনো একটা নিয়ন্ত্রণ নাই। এরা মনে করে যে সরকার তো আছে, তাহলে কন্ট্রোল নাই কেন? রাজনৈতিক সরকারের সুবিধাটা কি? এদের প্রত্যেক জায়গায় জায়গায় লোক আছে। এরা খারাপ হইতে পারে বা ভালো হইতে পারে, রন্টি এরকম ভাই, ডিফারেন্ট এখানে একটা আর্গুমেন্ট। পয়েন্ট বলি আপনাকে, জাস্ট আপনাকে চ্যালেঞ্জ করার জন্য, যে এরাই কি আগে বলতো না যে ওকে শেখ হাসিনা, ও, নির্বাচন নাই, গণতন্ত্র নাই, উন্নয়ন হইতেছে? সেম পাবলিক গুলো তো একই কথা বলতো, ইফ ইউ রিমেম্বার দ্যাট। মানে যেই হ্যাঁ, শিক্ষিত মানুষদের আমরা যে চিনতাম, তারা কিন্তু বলতো। এমন না যে ডিসকাশন হইতো না যে ভাই বাংলাদেশে তো নির্বাচন উড়াই দিতেছে, তাতে কি হয়েছে, বাংলাদেশ কত উন্নত হইতেছে, এই পদ্মা ব্রিজ হয়েছে, এটা হয়েছে, এই সেম পাবলিক গুলা বলতো, ইফ ইউ রিমেম্বার দ্যাট। এটা তো আরেকটা গোষ্ঠী যারা অ্যাক্টিভলি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করতো এবং বলতো যে ইলেকশনটা হচ্ছে না দেখে বাংলাদেশ অবস্থা। এরা টোটালি জানে, এদেরকে তো ক্রিমিনাল বলতে হবে। আমি আলাপ করছিলাম যে যারা নির্দোষ শিক্ষিত সমাজ, যারা আচ্ছা, এদের আচ্ছা, দ্বারা বুঝছি, প্রভাবিত বুঝছি। হয়েছে এবং বলছে যে হোক না। হুম, 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 কিন্তু এরা তো ক্রিমিনাল। বাকি যারা বলতেছে না হুম, যে দরকার নাই, অনেক লোককে আপনি দেখবেন যে বলবে যে ইলেকশনে কি হয়। আমাদের ফরহাদ মজহার সাহেবের মতো লোক বলছে যে ইলেকশন গণতন্ত্রের জন্য অপরিহার্য না, হুম। ইলেকশন কেন এটা তো, লাগবে? ও তো একটা এটা ক্রিমিনাল, তো ওরে ওরে জাস্ট ক্রিমিনাল জেলে। অফেন্স, হ্যাঁ, এটা জেলে পাঠানো দরকার। হ্যাঁ, ক্রিমিনাল মানে অফেন্স, না, মানে সে আমার নিজেকে ডিকটেটরের মতো ফরদ ভাইয়ের কথাবার্তা। প্রতি আমার আমার কিন্তু ভালোবাসা রয়েছে, মানে মানে এটা কিন্তু আমার বলে রাখা দরকার যে ফরদ ভাইয়ের হুম, প্রতি মানে ওটার কারণ মানে অন্য ব্যাপার, বাট এই বক্তব্যে আমি ফরদ ভাইয়ের সাথে দ্বিমত আমার। হ্যাঁ, ফরদ ভাই যে জায়গায় কল্পনা করতেছেন আমার কাছে মনে হয়, মানে আমি এটা বলে রাখলাম এই কারণে যে যে না, ফরদ মাঝারকে মানে আপনি ধরেন বিএনপি সমর্থন করতেছেন, ইয়ে করতেছেন, বাট ইউ ক্যান ওন হিম বিকজ উই ওয়ার্ক মানে উইথ হিম। না, মানে আমরা সামটাইমস বিএনপি করতেছি এরকম না, না না, এখানে আমরা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, হ্যাঁ, একটা দেশের জন্য তো একটা সিস্টেম দরকার।
ফারুক, ওকে, ঠিক ওকে। আছে। রন্টি ভাই, আপনি কি শেষ করতেন বা অথবা আপনার কিছু আমি বলবেন? 1 মিনিট একটা নতুন যেহেতু ইস্যু হ্যাঁ, আসলে এটা বলে দিই ফরহাদ মজা সাহেব সম্পর্কে। আমার পক্ষে কেন বলাটা সহজ তার সম্পর্কে বিরুদ্ধে, কারণ আমি তার হ্যাঁ, সাথে ব্যক্তিগতভাবে পরিচিত না। কিন্তু আমি তাকে জাজ করি কিভাবে, তার গত 8 মাস 10 মাসের কার্যক্রমে। তার গত 8 মাস 10 মাসে বাংলাদেশে যে একটা মানুষ ঝামেলা তৈরি করছে, পিনাকি সাহেব, ফরহাদ সাহেব, ইলিয়াস সাহেব, তাই না? তো ওই যে পিনাকি সাহেব সম্বন্ধে আপনাদের মনে আছে যে আমি একদম আগস্ট থেকে তার দেখতে পারি না রীতিমতো, যে তার কথাবার্তার কারণে। হুম, তো এইটা আমাদের গ্রুপেরও অনেক মানুষ কিন্তু তাদের 3 মাস 4 মাস বেনিফিট অফ ডাউট দিচ্ছে, কেন? ব্যক্তিগত পরিচয় স্বার্থে। তো ব্যক্তিগত পরিচয় একটা দুর্বলতা, যে হুম, হুম। দুর্বলতার কারণে অনেক মানে আই ডু এগ্রি, বাট এখানে না একটা জিনিস আপনার আমি বলে রাখি, যে ধরেন পিনাকি পিনাকি আমি আমি শুরু করলাম, হ্যাঁ, আমি জাস্ট এই প্রসঙ্গে আসলো, আমি প্রথমেই বলতেছি যে হ্যাঁ, ডেমোক্রেসিতে না, ধরেন, তো ফারুক, সেম কোয়েশ্চেন থাকবে তোমার প্রতি। গণতন্ত্র হ্যাঁ মানে যেই exactly যে তুমি যদি মানে যেটা আমার দেখলা রন্টি ভাই, সেই যেই টপিক হ্যাঁ গুলো মানে করলো, ওইগুলো হুম, যদি তুমি হ্যাঁ, কভার করতে, তাহলে হ্যাঁ, বলো। আচ্ছা, আমি আমার এই জায়গায় কিছু জায়গায় মানে মনে হচ্ছে যে আমরা মানে মানুষরা না খুব আন্ডারমাইন করি। মানে আমরা মানুষরা যেভাবে ভাবি যে রাজনৈতিক মানে নাই, হ্যাঁ, মানুষ দুর্বল, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে এই জেনারেশনটা যে শুধু মানে জেন জে না, হ্যাঁ, ইটস মানে এটার যে ইয়ে সেটা মানে এটার যে নির্ধারক সেটার বয়স স্প্যান আরো বেশি। মানে আমরা তো মানে এই যে এই মানে আমি তো আমি মানে যথেষ্ট ডাউটফুল বর্তমান সরকারের মানে মানে এত মানে মানে এই যে 5 বছরের প্রপোজালটা তো এদের কাছ থেকে যায়, মানে এটা তো এই হুজুগ গুলো ওঠে থেকে মানুষের আপনার কাছে এই অপশনটা আসে কিভাবে? হ্যাঁ, এই অপশনটা আসে এইভাবে যে আসলে মানে ঠিক স্বৈরতন্ত্র খারাপ নয়, বা মানুষ যেহেতু নিজের ভালো নিজে বোঝে না, হ্যাঁ, এই যে বললেন না বিদেশে যাওয়ার পর দুনিয়া সব ঠিক চলতেছে, ওরা হুম, বুঝতেছে না যে ওরা ঠিক হয়েছে। হ্যাঁ, ওদের কাছে মনে হইতেছে যে মানে বাংলাদেশের মানুষরা মানে 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 এই ঠিক হওয়ার অযোগ্য কিছু। হ্যাঁ, এদেরকে আসলে ও, কাউকে দিয়ে চালাইতে হয়। এইটা একটা একটা মাইন্ডসেট। হ্যাঁ, মানে আপনি যখন ও, ডিটাচ আচ্ছা, হয়ে আচ্ছা, যান আমার আচ্ছা, কাছে মনে বুঝতে হচ্ছে পারছি। মানে তুমি যেটা বলতেছো যে প্রবাসীরা মনে করে যে বাংলাদেশের মানুষ অশিক্ষিত এবং বর্বর, এদের জন্য ইউনূসের মতো হ্যাঁ, একজন লোক, যে তাদের মতো দেখতে বা তারা হাইলি মানে এডুকেটেড, যেটাকে মনে বলে মানে এলিট একটা ডিক্টেটর, মেন্টালিটি থেকে তারা বলে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যে আচ্ছা, বেনোভেলেন্ট ডিক্টেটরের যে ধারণা আছে যে খুব জি, উদার উদার নৈতিক ডিক্টেটর। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এরা এটা আমরা যেভাবে বলি না যে মানুষকে আমরা পূজা দিয়ে মানে ব্যক্তি পূজা দিয়ে ইয়ে করি, এরা না, কি শেখ আপনি মানে হাসিনাকেও বেনেভোলেন্ট ডিক্টেটর মনে করতো? শেখ মানে হাসিনা তো ওরা ক্রুড। না না ওরা অভিনয় করতো, কারণ শেখ হাসিনা যেটা হচ্ছে কি বাংলাদেশের সোসাইটিরে মানে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের সোসাইটিরে আঘাত করছে না ভাই, হুম, হুম, মানে আপনারা বারবার বলি না যে আমরা বাংলাদেশে আমি মানে হোয়াই মানে আই ফিল ইয়ে যে বিএনপির সাথে আমার আমার রাজনৈতিক মানে মানে ইয়ে থাকার কি ছিল, বাট আমার কাছে এখন মানে মনে হয় যে মানে এই গোটা প্রসেসে এই ধরনের এই ফরদ ফরদ ভাইয়ের কথাও আমি এখানে বলবো যে হুম। নির্যাতনের রকমটা দেখেন, এই জায়গায় আমার কাছে মনে হয় এই স্বাধীনতাটা থাকা দরকার। আমি পিনাকিকে পিনাকির আর মানে মজারকে আমরা মানে আলাদা ইয়ে করবো, কারণ মানে কিংবা ধরেন তুমি মাহমুদুর ফরহাদ রহমান এখন মাজারকে কিছু ডিফেন্ড বললো, বাট করো। উনি কেন ভালো? কারণ আমরা তো দেখতেছি যে উনি না না ডিস্টেবিলাইজিং আমি উনি ক্যারেক্টারের খারাপ জন্য। বলতেছি না, হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি যে ফরহাদ ভাইয়ের একটা স্বাধীন মানে ইয়ে স্ট্যান্ড আছে, সেটা আমাদের মনোমত না হইলে সেটা ঠিক বলা যায় না যে আপনার হার্মফুল রাস্তায় যাচ্ছে আপনাকে, মানে মানে উনি মানে দ্যাটস না, এটা 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 যৌক্তিক যুদ্ধ হয়, উনি কোনোটাতে জেতেন, কোনোটাতে হারেন, বিকজ মানে ওনার যে চিন্তার যে যে জায়গাটাতে মানে মানে একজন তাত্ত্বিকের মানে যে প্রবলেম, তাত্ত্বিক যখন একটি মানে দুইটাই একসাথে করতে যায় একটা মিস ম্যাচ হয়। আচ্ছা, হ্যাঁ, মানে ওনার ওনার বিউটিটা ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, এবং উনি ওই জন্য সাফারও করতেন, কিন্তু আপনি কিন্তু কোনো মানে আপোষ করে নেওয়াটা কিন্তু খুব সহজ ছিল এটা, মানে মানে ওনাকে নিয়ে যে ঘটনাটা ঘটলো মানে সত্যি দেখেন মানে একটা সরকার একটা মানুষকে কোন জায়গায় নামায় নিয়ে আসতে পারে। হ্যাঁ, উনি ওইটা সার্ভাইভ করছেন, মানে আমার কাছে আমি মানে যেটা যেটা ক্লেম করি, পিনাকি দেখেন অন দ্য আদার হ্যান্ড উনি কিন্তু ওটা সার্ভাইভ করে নাই। আচ্ছা, হোল্ড অন। পিনাকি এখানে আমার একটু হ্যাঁ, বুঝতে চাই, তুমি বলতেছো হুম, ফরহাদ মাঝার মানে এরকম থট এক্সপেরিমেন্ট করেন, ইফ আই গেট ইউ রাইট, হুম, যে ওকে, ঠিক হ্যাঁ আছে। এক্স্যাক্টলি, যেমন স্যামেরিস একবার থট এক্সপেরিমেন্ট করতেছিল যে ওকে, ওই যে মুসলিম পপুলেশনের উপর একটা নিউক্লিয়ার বম মারলে কিরকম হয়। জাস্ট একটা থট এক্সপেরিমেন্ট, মানে সে বইয়ের মধ্যে লিখছে। আচ্ছা 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 কিন্তু এটা ভাই কিন্তু এই মানে একটা ডগ হুইসেলের মতো কাজ করে। ইফ ইউ নো স্যাম আচ্ছা হ্যারিস, ডগ হুইসেলের মতো কাজ হ্যাঁ করে। কারণ
সে একটা আইডিয়া সে মানে দিতেছে, মানে শত শত হাজার হাজার মানুষকে, যে ওকে ঠিক আছে একটা নিউক্লিয়ার বম্ব মারাই যায় ইরাকের উপরে অথবা সিরিয়াতে অথবা হ্যাঁ, হ্যাঁ, প্যালেস্টাইনের উপরে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তুমি যেটা বলতেছো, এম আই রাইট, এম আই গেটিং ইউ রাইট, যে না, না, না ভাই, ফওয়াদ না, না, মাজার ওই ক্ষেত্রে, মানে তাত্ত্বিক ওই ভাবে ক্ষেত্রে বলছে। ফরহাদ ফরহাদ মাজার ওই পাওয়ার মানে রাখেন না। ফরহাদ মাজারের না সবচেয়ে বড় না, মানে যে কিন্তু আমাদের আপত্তি এটাই, সে রাখছে, সে একটা কোর গ্রুপের সাথে মিলা সে দেশ কন্ট্রোল মানে করছে। ওগুলা করার চেষ্টা করছে যে। আমি আমি এই জায়গায়, আচ্ছা, আমি এই জায়গায় ফরহাদ ভাইকে ডিফেন্ড, মানে ফরহাদ ভাই সরে আসে, ফরহাদ ভাইদেরকে আমি ঠিক ফরহাদ আচ্ছা ভাই না আচ্ছা, বলে ফরহাদ ভাইদেরকে বলে আমি আমি হ্যাঁ, একটা ফরাদ ইয়েতে করতেছি ফরাদ মাজার, ছোটন, মানে এই আমরা ঠিক পিনাকি, ফরহাদ মাজার না বলে আমি ঠিক, ইলিয়াস, মানে এই জামাতের হ্যাঁ, ইন্টেলেকচুয়াল যারা হয়েছে ভাই ইদানিং। আমি একটু ইন্টারাপ্ট আমি করা উচিত না, কিন্তু তারপরে আমি একটা না বলি, না, ইন্টারাপ্ট করেন, বাংলাদেশের এটা আজকের যে ওপেন এই এখন। অবস্থা, এখন যে হুম। অবস্থা, 5 বছরের বা ইলেকশন কবে হবে নিয়ে ধোঁয়াশা, এটার পেছনে একমাত্র দায়িত্ব এই গ্রুপটা, লিডিং বাই আচ্ছা, ফরহাদ মজহার। এই তো জায়গায় আমি আমরা তাকে আপনাকে বেনিফিটটা আমি দিব একটু না। আমি একটু সরল না করে আমি একটু মাল্টি ডাইমেনশনালি বাংলাদেশের পলিটিক্সটাকে আমি দুই লাইন, মানে দুই তিন লাইনে বলে নিই, তারপর আমি বলি ওকে যে ওকে। কেন ডেমোক্রেসির এই জায়গাটাতে আসি। হ্যাঁ আচ্ছা, আমরা যেভাবে ভাবি দেখেন, আমাদের মানে কিছু স্ট্রাকচার আছে, কিছু ইনস্টিটিউশন আছে, মানে কোর্ট আছে, ক্যান্টনমেন্ট আছে, পুলিশ স্টেশন আছে, সচিবালয় আছে, আছে হুম তো, হ্যাঁ? মানে এদের মিথস্ক্রিয়াও আছে। হুম এই হুম। মিথস্ক্রিয়ার সাথে ডিল করতে হয়, মানে যে, মানে ডিকটেটর মানে এমন না যে আপনারা যদি সব, মানে আমি হাসিনার কোনোভাবে এটারও আবার বলে না ডিফেন্ড করতেছি, নো, আমি কাম টু দ্য বলতেছি পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট প্লিজ, হ্যাঁ, কাম টু দ্য পয়েন্ট। পয়েন্ট। তার মানে হচ্ছে কি, পাওয়ার স্ট্রাকচারটা থাকতেছে, হ্যাঁ, একটা পাওয়ার স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারের কিছু পছন্দ অপছন্দ থাকে, যেটা যে কোনো দেশেই একটু ভূমিকা রাখে, বাট বাংলাদেশে সেটা মানে বিশাল ভূমিকা রাখে। এই জায়গাটা প্রথমে মনে রাখতে হবে। তখন বোঝা যাবে যে ঠিক এই ব্যক্তিগুলোকে আমরা যে বলতেছি, এই ব্যক্তিগুলো আসলে এদের মত, এরা এরা তো বলা যেতে পারে আপনার ন্যারেটর, ওদের একটা ন্যারেটিভ দিচ্ছে, স্ট্রং ন্যারেটিভ দিচ্ছে, মানে ফরেন মেজার গিভ ইয়ে স্ট্রং ন্যারেটিভ। এখন অন দ্য আদার হ্যান্ড আমরা কি করতে পারি? আমার কথা হচ্ছে কি, আমি এটা ডিফেন্ড করবো, মানে দ্যাটস দ্য পলিটিক্স না, মানে উনি ওনার পলিটিক্স কিন্তু অফারিং, মানে কেউ মানে স্বৈরতন্ত্রের কথা বলতেই পারবে না, সেটাও তো ডেমোক্রেসি। ও অফার করছে, আমরা আটকায় দেখাবো, মানে মানে জিনিসটাকে আমরা এইভাবে নিলে যে ঠিক আছে, উনি বলছেন আমাদের যে তর্কযুদ্ধে জিতে আসতে হবে, তা তো না, উই হ্যাভ লট টু ডু, হ্যাঁ, ওরা মানে ইজন্ট যে ইট? আমি যেটা বুঝতেছি তুমি বলতেছো যে ওরা একটা ন্যারেটিভ থ্রো করছে, আমরা একটা ন্যারেটিভ থ্রো করব ইন দ্য মার্কেট প্লেস, যারটা জিতে, বা উই হ্যাভ টু ফাইট ফর আওয়ার আওয়ার হ্যাঁ, স্ট্যান্স, রাইট? মানে এটাই তো হ্যাঁ, বলছো দ্যাট তুমি। দ্যাট ইজ আওয়ার ডেমোক্রেটিক স্ট্রাগল, এবং এইটা হ্যাঁ বিএনপি করে গেছে। হ্যাঁ, আপনাকে আমি আমি বলতেছি যে কারণে, মানে আমি ডেমোক্রেটিক, অনেকে বলতেছেন বিকল্প কি, জনগণ তুমি ভোটে যাও, তুমি জনগণ তুমি দেখো কি করে, ওই গ্রাউন্ড জায়গায় যাও। ভোটের বিরুদ্ধে তো ভারত ফ্যান, মানে ভারত আমার কথা বলে হচ্ছে যে, গণতন্ত্রের জন্য ভোট এখন জরুরি না। আমি এই জায়গাটাই বলতেছি ভাইয়া, এই জায়গাটাই কেন, মানে আমি পাকিস্তানের রাজনীতি খুব রিসেন্টলি, মানে আমি খুব মানে আমার ওকে যেটা হচ্ছে, আমার ফারুক, প্রজ্ঞা লেটস নট বাড়ছে গো মানে, টু পাকিস্তান। আমি তোমাকে না, না, আমি তোমাকে একটু, মানে একটা ই- হ্যাঁ, একটা 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 হ্যাঁ, পয়েন্ট আছে, এটা একটা ইন্টেলেকচুয়াল একটা পয়েন্টে আমি হ্যাঁ, তোমাকে একটা একটু চ্যালেঞ্জ করতে চাই। সেটা হচ্ছে যে আম, দেখো কোর জিনিসটা কি, মানে পৃথিবীর হ্যাঁ, সৃষ্টির আগ থেকে, যে ওকে ঠিক আছে মানুষ একটা দলবদ্ধ প্রাণী, তাদের হ্যাঁ, একটা সিস্টেম লাগবে যে আমরা একটা নেতা চুজ করব। হাউ ডু উই হুম, চুজ আওয়ার নেতা? দেয়ার আর সো মেনি। রাজতন্ত্র আছে, এই হুম। জমিদারতন্ত্র আছে, তারপর সামন্তবাদ, এই কমিউনিজম, তারপর অভিজাততন্ত্র তোমার আছে, মানে অভিজাততন্ত্র আছে, মানে অভিজাততন্ত্র যেটা মানে খুব তারপর ইয়ে আর তোমার কি, এই ক্যাপিটালিজমের একটা তন্ত্র, মানে ই আছে, ক্যাপিটালিজমের একটা ওয়ে আছে, তারপর তোমার মানে ক্রনিক ক্যাপিটালিজমের কথা বলতেছি, গণতন্ত্র আছে, তারপর তোমার এই স্বৈরাচার আছে, স্বৈরাচারের স্বৈরাচার, কোয়াজা স্বৈরাচার আছে। আমি 9-10টা এক্সাম্পল দিলাম যে ওয়েতে তুমি তোমার নেতা চুজ করতে পারো। অ্যান্ড দেন নেক্সট প্রবলেম হলো যে নেতা চুজ তো আমরা করলাম, বাট নেক্সট পয়েন্টটা কি, যে আমরা পাওয়ার ট্রান্সফারটা কিভাবে করব? ওকে, একটা লোক মারা যেতেছে, রাজতন্ত্রে ওর ছেলেই হয়, ইজি প্রসেস। আর একটা গণতন্ত্রে ওকে ভোটে জিতে আসো, স্বৈরতন্ত্রে নেক্সট ইন দ্য লাইন বা সাকসেশনে যে ভাই, আছে সে। আমি আমি কিন্তু না, আপনি আমি ক্ষমতা, কোর 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 ডেমোক্রেসি, ইস্যুগুলা বলতেছি, কোর ইস্যুগুলা এগুলা কিন্তু সবাই, লেটস গো ডাউন টু, যখন এই জিনিসগুলো এত কমপ্লেক্স হয়ে যায় যে কোর ইস্যুতে, তো কোর ইস্যুগুলো যদি দেখি, আমাদের যুক্তি হলো যারা আমরা গণতন্ত্রের পক্ষে বলি, যে গণতন্ত্র ইজ দ্য বেস্ট ওয়ে টু
রুল, এই যে এই জিনিসগুলাকে সাকসেসর, যে পাওয়ার ট্রানজিশন এবং আমাদের নেতা খুঁজে পাওয়া পাওয়া এবং আমাদের দেশকে গভর্ন করার, মোটামুটি ইটস নট পারফেক্ট, কেউ বলতেছে না গণতন্ত্রের মধ্যে অনেক লুপহোল আছে, এটার মধ্যে অনেক প্রবলেম আছে, বাট দিস ইজ দ্য বেস্ট ওয়ে। অন্য যেগুলো আমরা মানুষের ইতিহাসে আমরা মানে চেষ্টা করছি, সেগুলাতে মধ্যে গণতন্ত্র ইজ দ্য বেস্ট। মানে ইটস দ্য মানে ওয়ার্স্ট বাট মানে আই ইটস ডু দ্য বিলিভ বেস্ট। কি হ্যাঁ। ভাই, আমার এখন আমার এখন কথা এখানে হলো আমি যে এই পয়েন্টটা আমি তোমাকে থ্রু করলাম, নাও তুমি জাস্ট Yes. এক্সপ্যান্ড ইট প্লিজ। মানে আমার ইয়েটা হচ্ছে যে যখন ডেমোক্রেসি ফেল করে না, এই সমাধান কি জানেন? মোর ডেমোক্রেসি দেয়া। মানে উই হ্যাভ নো আদার পিক, মানে আমরা আর আর সুন্দর অন্যভাবে বলছো। চিন্তা করা যাবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। তো মানে ডেমোক্রেসি এখন এই মোমেন্টে, আমি অন্য ইয়ে না, তবে আমি আপনাকে যে জায়গা থেকে সবসময় বলি যে আমি একটা চিন্তার শক্তির আঘাত, মানে মিলিটারি ওয়ারফেয়ারের সাথে বুদ্ধিবৃত্তিক ওয়ারফেয়ার বা ন্যারেটিভ ওয়ারফেয়ারে পার্থক্যটা হচ্ছে কি, ওর সবচেয়ে স্ট্রেংথের জায়গায় আপনার মারতে হবে। হুম, ও যেটা বলতেছে, ও সবচেয়ে, আমি ধরে নিলাম ও সবচেয়ে স্মার্টেস্ট ওয়েতে বলতেছে। ধরেন ও প্রবাসী বাঙালির দুঃখ বোঝে না, আমরা ওই জিনিসটা বাদই দিলাম। আমি হুম, বললাম যে ও স্মার্ট থিঙ্কার, ও স্মার্ট থিঙ্কিং করে আসছে এই জায়গায়। এই হুম, অ্যাজাম্পশন আসলে ওর যে স্ট্রং পয়েন্ট সবচেয়ে, মানে ওইটা হইলো যে ওই জায়গাটা স্ট্রং হইতো, উই শুড মানে অ্যাটাক দ্যাট। আমাদের যেটা মানে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা বুদ্ধিভিত্তিক জায়গায় মিলিটারি ইয়ে নিই, যে সবচেয়ে দুর্বল জায়গাটা ধরে ইয়ে করি। আমি বলছি যে আচ্ছা ও বলছে, ওটা সবচেয়ে স্ট্রং জায়গাটা ধরি আমরা। হ্যাঁ। হুম, মানে এইটা হচ্ছে ক্ষেত্রে। এখন ধরেন আমি সিম্পলি ধরেন বলি যে দুই পক্ষের জায়গায় আমার পক্ষ হচ্ছে, আমি আমার পক্ষ বলতেছি, দুই পক্ষের আমি পাওয়ার প্র্যাকটিস ইয়েটা বলতেছি। হুম, বাংলাদেশে সমস্যা হচ্ছে কেন? নো ডাউট ডেমোক্রেসির ছাড়া কোনো ওয়ে নেই, এটা মানে এভরি পিপল। বাংলাদেশের সমস্যা হচ্ছে কি ভাই, পাওয়ার ট্রান্সফার, মানে আপনার যদি পাওয়ারের যে ধারণাটা ধরেন, এটা সরকার প্রধান শুধু পাওয়ার না, হ্যাঁ, এটা একটা ব্যালেন্স, মানে ব্যালেন্স থাকে, এটাতে একটা হিস্সা থাকে। এবং আচ্ছা, আপনারা যেভাবে বলতেছেন যে 1-11, না, মানে আপনারা মানে 1-11 আর এই সমস্ত যে বিচ্ছিন্ন ভাবে দেখতেছেন, না ভাইয়া, আমরা হুম, এই 1-11ই আছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা এক্সট্রা হোপ ছিল, যেটা সেটা হচ্ছে গিয়ে মেবি ইউনুস সাহেব, মানে মানে আপনার ফখরুদ্দিনের মতো ইয়ে, ফখরুদ্দিনকে নিয়ে আমাদের ইয়ে, মানে হি ওয়াজ অলসো, তখনও মানে ইয়ে পান নাই, এবং উনি এই সময় ধরেন নোবেল পেলেন, ইয়ে করলেন। ওনাকে নিয়ে মানে মানে আমি ওনাকে রেসপেক্ট করি ইন এ সেন্স যে ওনাকে যখন মানে হাসিনা এত বেইজ্জত করছেন, হ্যাঁ, এত ইয়ে করছেন, উনি কিন্তু মানে বাজে মানে ইয়েটা করেন নাই। মানে মানে আপনি বলেন না যে ইউ নিড এ কজ টু লাভ সামওয়ান, বাট আপনার কিন্তু তাকে ডাউট করার যথেষ্ট কারণ আছে না? হ্যাঁ, হ্যাঁ, আপনি পার্টির মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ইয়ে করতেছিলেন, হ্যাঁ, এবং আপনার স্ট্যামিনা প্রবলেমও আছে। হ্যাঁ। মানে আপনি কিন্তু মানে এমন হয় নাই যে যেটা ধরেন আবার ইয়েতে আসতেছে, ইমরান খান করছে 25 বছর পর আসছে, 21 বছর পর আসছে। সো ওই যে স্ট্যামিনা, ওটা তো আপনার নাই আসলে। মানে না, টু না, বি অনেস্ট, ইউ আর না, না, এক্সিলেন্টলি মানে না, উনি উনি ইজি মানে ওয়েটা বাইছে নিচ্ছে যে ফেইম। মানে না, উনি গিফট, উনি হয়তো বা একাডেমিক উনি ওয়েতে, উনি ওনার সিও তে। ট্র্যাক করছে, উনি চিন্তা করে যে আমি গোটা মানব জাতির জন্য কিছু একটা করবো। হি মেড এ মার্ক ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ফাইন। আবার আমি তোমার সাথে কমপ্লিটলি এগ্রি করি এই ব্যাপারটাতে যে ইউনুস, আমরা অনেক কিছু গ্রিন মানে তাকে পাস দিয়ে দিই, বাট হি ইজ নট দ্যাট। মানে উনি কিন্তু গত 15 বছরে যেই মানে সমালোচনা, আমি তোমার পয়েন্টেই বলতেছি এক্সপান্ড করে, যে গত 16 বছরে একটা কথা বলে নাই। বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, গুম খুন, এই $200 বিলিয়ন, এগুলা কি জানতেন না? উনি জানেন না? উনি বলে নাই, কিন্তু কোনো কথাই বলে নাই। উনি শুধু নিজের উপর যখন অত্যাচার গুলা হয়েছে, উনি মুখ চুপ করেছিল। তো সেটা কিন্তু তার সম্পর্কে বিশাল একটা না, মানে। আমি এবং আরেকটা জায়গায় বলবো কি আমি ভাই, তোমার আরেকটা কথা আমি বলি, ফারুক, হুম, তুমি একটা খুব সুন্দর পয়েন্ট মেক করছো, এই যে সংস্কারের কথা বলতেছে, যে সংস্কারের হুম, মেইন পয়েন্টটা হলো যে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতা নিয়ে মানে ওটা সমান। অথচ কিন্তু তুমি একটা সুন্দর এক্সিলেন্ট পয়েন্ট মেক করলা যে বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচার আসলে বিভিন্ন জায়গায় মানে ডিস্ট্রিবিউট করা এবং সেগুলা ইনট্যাক্ট করা আছে, এবং সেটা আসলে আওয়ামী লীগের মানে সিংহভাগ নিয়ন্ত্রণ করতেছে এখন, ঠিক না? এটাই তো বলছো তুমি। সো হুম, right. ইয়া, এর একটা এখন ভেরি এখন ভেরি আমি ভেরি গুড বলতেছি যে পয়েন্ট। যে এখন এক্সিট পয়েন্টটা নিয়ে হচ্ছে কি, এখন কথা হলো যে আমরা না, কিন্তু, ফারুক, তুমি হ্যাঁ, আহ, আমাদের আগে বলো যে ইউনূস সরকারের বিরুদ্ধে তোমার মানে প্রবলেম কি, ইউনূস সাহেবের বিরুদ্ধে, যে আচ্ছা, উনি মানে কেন বিল আমার পাস প্রবলেম, পায়? হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে যে উনি পাচ্ছেন না, মানে দেখেন, আমার কথা হচ্ছে যে উনি যদি পলিটিক্যাল পার্টি করেন, আমি আমার ব্যক্তিগত ইয়ে রাখলাম, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে কি যে ওনার ফিজিবিলিটি ওনাকে বুঝতে হবে। মানে উইথ মানে আমি কোনো কুভাবনা মানে ইয়ে এসব বলতেছি না যে ওনার হাসিনার জায়গা নেওয়া দরকার,
আছে না, আমি এখনো ওনাকে ওই মানে মানে এত এত ইজি নট, মানে মানে হি সাচ এ পারসন যে আপনি অত নিচে নামাইতে পারবেন না এত সহজে। হুম হুম হুম। হ্যাঁ, ইয়ার সামথিং না, মানে আপনার ইয়ে এরকম, হ্যাঁ, মানে উনি আসলে হয়তো উনি মানে গোটা জগতে ভাবে যে এনজিও মডেলে কান্ট্রি চলতে পারে, মেবি এই ধারণা ওনার থাকতে পারে। মানে 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 দ্যাটস এটা দ্যাটস তো দ্য ফেলিং মানে ফেলিং অফ তো। আপনার যে কোনো এমডি না, ইভেন যদি তুমি এই ও সরকারের ওইভাবেই সমালোচনা চালায়। করো, স্বাস্থ্য ব্যবস্থা, তারপর এই যে স্বরাষ্ট্র, তারপর কয়েকটা মন্ত্রণালয় তো কমপ্লিট ফেল করছে, মানে জাস্ট ডিজাস্টার বেসিক্যালি, বা জাস্ট ইউ ক্যান ডিজাস্টার। নট বি সিও ভাই, মানে একজন সিও না, প্রধানমন্ত্রী সিও না, ব্যাস। কথাটা কথাটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম। মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি বললাম না যে আমরা বাংলাদেশকে একটা মডেল ধইরা মানে এক একজন একভাবে চিন্তা করি। আমরা যে এখানে যে মানুষগুলো আসি, যে ধরেন আমাদের যে ধরেন এই গোটা ইয়ের জায়গাটাতে, যে আমরা কি ডেমোক্রেসির জন্য মানে আপনার আমার বলে যে এই জাতি করে নাই। আচ্ছা, আপনার আপনি যদি মনে করেন এক বিএনপির একটা ছেলেটা 56টা গুলি করছিল, হ্যাঁ, 2012-13 সালে 56টা গুলি একজন একটা মানুষকে কোনো রাগ ছাড়া করতে পারা, মানে আমরা কোন মানে এই যে যে ছেলেটা গেছে মানে এমনি আপোষে আসে নাই। মানে আপনার আমার তো ছেলে মেয়ের মানে ইয়ের মতোই। তো ওই দলটাকে এটার প্রতি এরকম সিস্টেমেটিক একটা একটা মেশিন চলছে। তো সেই মেশিনের একটা ডিল দরকার না, মানে আমি আপনি আসেন এখন ওদের সাথে, মানে আমার হুম ইউনুস সাহেবের প্রতি ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে নট ইটস ইটস মানে ইয়ে অফ লাইফ অ্যান্ড ডেথ অফ এ নেশন। হ্যাঁ, এইখানে ভাই মানে সিও গিরি করলে হবে না। হ্যাঁ, হ্যাঁ এখানে উইথ ইউ ইয়ে আপনি অবভিয়াসলি আমাদের ইয়ে আমরা যদি আপনি যদি আসলেই আপনার ওই ক্যাপাসিটি মানে ওই মানে ইললেজিটিমেট মানে আপনার ইনস্টিংক্ট নট লেজিটিমেট। হুম 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 মানে বুঝছেন, মানে উইথ ডিউ রেসপেক্ট ওনার ইনস্টিটিউট লেজিটিমেট। সো কিন্তু এটা একটা খুব মানে পাওয়ারের খেলা, এটাকে আপনি অস্বীকার করে চলতে পারবেন না। আদর্শ সমাজে অনেক কিছু হইতে পারে ভাই, বাট আপনাকে স্ট্রাগলের এই জায়গাগুলো বুঝতে হবে যে আসলে এই মানে কেন কেন ভোট দিতে চাচ্ছেন, মানে চাইতেছে না কোনো পক্ষ, এবং হুম হুম হুম। ওইটা ওইটা দ্বারা ইউনিসেফ স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনোভাবে ইউজ হচ্ছেন। উনি যদি উনি জানেন উনি পাওয়ার স্ট্রাকচারে কিছুই থাকবেন না, উনি যদি থাকেন আর কি, তাই না? এই না, ভ্যাকুয়ামটা ওনার তো বলতেছে যে না বয়স তৈরি হচ্ছে, হবে। লেটস সে উনি ওনার 84, হাউ লং মানে উনি আমি ওটা বলতেছি, যেতে পারবে? উনি ওইরকম কাল্ট না ভাইয়া। মানে যদি আমরা আর একটু ইয়েতে যাই না, হ্যাঁ, মানে আর একটু নিচে যাই, আমরা যদি ভাবি যে মানে ইউনুস সাহেবরে আমরা যেভাবে দেখছি যে যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের যে যেরকম একটা প্রসপারিটি, আমাদের পরের 2010-এর পর ছেলেপেলে জাস্ট মানে যে যারা বলতেছে যে পছন্দ করি বিকজ আচ্ছা ও তো অ্যাচিভার, দ্যাটস ইট। মানে হুম হুম। আমরা তো আপনার প্রতি মানে অনেক ইয়ে ওদের ছুঁড়ে ফেলতেও টাইম লাগবে না আপনার। সো আপনি যে পপুলারিটি বলছেন সেটা খুবই ছোট একটা মানে মানে এটা টিকটক পপুলারিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি যদি পপুলারিটি থাকতো, মানে আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইউ। হ্যাঁ, এখন মনে হচ্ছে কি এই পাওয়ার স্ট্রাকচারে যখন এই এই জায়গায় ডিল চাওয়া হচ্ছে, ডিলটা কিরকম সেটা হচ্ছে 2004 সালে যদি ভাবেন, 2006 সালে যদি ভাবেন, যেই অফিসারটা ধরেন বিএনপির কর্মীদেরকে নেতাদেরকে মারছে, হুম হুম হ্যাঁ, হুম। উনি তো এখন এখন এই জায়গায় নাই, উনি তো এক জায়গায় আসছেন। এখন ঘটনা হচ্ছে কি যে আমরা তো আর আওয়ামী লীগ না, আমরা বলতেছি না যে ঝুলাই দেন। হুম। উইথ ডিউ রেসপেক্ট, আমরা আমরা একটা ব্যাড প্র্যাকটিসের মধ্যে চলে গেছি, বাট আপনাকেও স্যাক্রিফাইস করতে হবে, আপনি আগে সুবিধা পাবেন না, ইউ হ্যাভ টু জি এক্সিট। জি, বুঝতে পারছি। হ্যাঁ, দ্যাটস দ্য ডিল। মানে বিএনপি একমাত্র করতে পারে, কিন্তু ওরা তার থেকে আমি বলতেছি না যে ওনারা যেটা বলতেছেন এটা এটা ডিমান্ড। আচ্ছা, তো যে যে একটা যে কোয়েশ্চেন, এই ডিল কি মানে অফার করা হয়েছে বা হবে তোমার মনে হয় যদি ডিল ভাই করা হয়? মানে আমি না ওরকম ইনসাইড মানে ইনফরমেশন, আমার যেটা হচ্ছে আমি ডিডাকশনের মধ্যে মাধ্যমে বলি যে না। দ্যাটস হোয়াট হ্যাঁ, হ্যাপেন ইন মানে পলিটিক্যাল। বাট তুমি মানুষ এটা কেন তুমি চায়, বলতেছো যে একটা ডিল অফার করা উচিত, দ্যাটস হোয়াট ইউ আর সেইং, রাইট? হ্যাঁ, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা জায়গাতে থাকা উচিত তো, কারণ আমি তো সবাই মানে আমি সেটা তো তো মানে করা সব মানে হয়েছে, দড়ি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা কমিশন, সরি কমিশন না, একটা প্রস্তাব করা হয়েছে, এগুলো নিয়ে কাজ করা হইতেছিল। মানে ভাইয়া কিন্তু ওটা ওটা হইতে হবে। আমার কথাটা হচ্ছে এরকম যে আচ্ছা যেটা আচ্ছা। ইটস টু এটা 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 ওনার এজেন্ডা থাকা উচিত ছিল, হ্যাঁ, হুম। উনি রাখতে পারেননি। না, সো ওনার রিমুভ ওনার মানে ওনার ওনার কাছে দেওয়া হয়েছে এটা। আমি কেন এটা বলি, কারণ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনে আমি দুইটা পডকাস্ট করছি। আমি ইনফ্যাক্ট যারা এগুলাতে জড়িত তাদের সাথে মানে তাদের মধ্যে সংযোগ করাই দিছি আমি, সো আই নো দ্য প্রসেস। এবং এটা যে ডক্টর মাহমুদ ইউনূসের টেবিলে গেছে সেটা সম্পর্কেও আমি জানি, এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন। ইনফ্যাক্ট তাহলে যেই মানে মানে অর্গানাইজেশনটা করছে খুবই ভালো ব্লেড, পয়েন্ট। ওইটার একজন সদস্য আমি। আচ্ছা, যাই হোক, না এখন আমি ভাইয়া ওইটা ডিফারেন্ট মানে আমরা আলাপে মানে হয় যাচ্ছি। যে মানে ওই ইয়ে অ্যালাইক, হ্যাঁ, মানে আমরা চিন্তা করি একভাবে, কিন্তু আমার কথা হচ্ছে কি যে ওকে। ওনার এই জায়গাটাতে যে প্রস্তাব হিসেবে আপনাদের কাছে যাওয়ার থেকে না, আমার কাছে মনে হয়েছিল যে ওনার ওয়ে অফ দা ইয়ে হবে, কারণ উনি একজন মানে আপনার নেগোসিয়েটর হিসেবে কাকে কি এক্সিট দিবে সেই সেই পয়েন্টে দিবেন, উনি ওকে। ওইরকম হ্যাঁ, পপুলারিটি ঠিক মেনটেন আছে করবেন। তাহলে। আচ্ছা, আমরা
রন্টি ভাইয়ের কাছে একটু যাব, আমরা 25 মিনিট মার্কে, মেবি আর 10 মিনিট আমরা করব। রন্টি ভাই, এই যে হুম। আমরা তো গণতন্ত্রের প্রয়োজনীয়তা কি বা এটা নিয়ে একটা ছোটখাটো ডিবেট হইলো আমাদের মধ্যে। আম, আপনি আমাদের বলেন যে রিসেন্ট এই যে রোহিঙ্গা যেই প্রত্যাবর্ষণ, আমেরিকা এন্ড চায়না ট্যারিফ ওয়ার, প্রক্সি ওয়ার, সেটার সাথে বাংলাদেশ কিভাবে মানে জড়ায় গেল, বাংলাদেশের এখানে মানে ভূমিকা কি? খুব অত্যাশ্চর্য লাগতে পারে অনেকের কাছে ব্যাপারটা যে আহ, রোহিঙ্গা প্রত্যাবাসনের সাথে বাংলাদেশের গণতন্ত্র বা আমাদের নির্বাচন কবে হবে সেটা জড়িত। এ ব্যাপারে যদি আপনি বলতেন। আমি আসলে গত কয়েকদিনের রোহিঙ্গা ইস্যু ফলো করি নাই, কিন্তু তার আগে পর্যন্ত যেটা ফলো করছিলাম সেটাতে ওই যে 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার যে বিষয়টা অনেক হুম প্রচার করা হলো, যেটা বিশাল বিজয়, তখন ফলো করছিলাম। রোহিঙ্গা তো ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কোনো ধরনের সম্ভাবনা নাই আগামী মানে অনেক বছরের মধ্যে। হুম আর আপনি যেটা অনুষ্ঠানের শুরুতে বললেন যে অনেক রোহিঙ্গা ঢুকছে এখন, ঢোকা কোনোদিনই বন্ধ ছিল না, প্রত্যেক দিনই রোহিঙ্গারা ঢুকতো আসলে। হুম আহ, আর মিয়ানমারের অবস্থা তো এখন ডিফারেন্ট, তাই না? মিয়ানমারে এখন আরাকান অঞ্চলটা আরাকান আর্মি নিয়ন্ত্রণ করে, আর ওইদিকে আবার বার্মিজ আর্মি নিয়ন্ত্রণ করে অন্য অন্য অংশ। তো চায়না আবার দুই দলের সাথে, চায়নার খুব খাতির, আরাকান আর্মির সাথেও খাতির, বার্মিজ আর্মির সাথেও খাতির। সো বাংলাদেশে কোনো প্রিপারেশনই নাই। বাংলাদেশ এই যে আপনার বার্মিজ সরকার বললো যে 1 লাখ মানে কি, ইউএন বললো যে 1,80,000 লোক, কে বলছিল এটা 1,80,000 লোক নিবে? এটা বলছিল হলো এই যেই যে ইন্টারিম গভর্নমেন্টের যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রধান, মনে হয় মিয়ানমার যে সরকারের যে পক্ষে সে- তারা লিস্টেড করছিল যে হ্যাঁ, যে 1,80,000 লোক তাদেরকে অফার করা প্রমাণিত যে হয়েছিল। আছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হয়েছে জিনিসটা এরকম, রাখাইন স্টেট তো জাস্ট চিটাগাং এর সাথেই পাশেই, হুম, ওইটা কন্ট্রোল করে আরাকান আর্মি, যে যারা আবার এই চায়না ব্যাকড হ্যাঁ। আর কি। এবং এদের সাথে এদের সাথে বাংলাদেশের এদের সাথে মানে বাংলাদেশ সরকারের এদের সাথে অফিসিয়াল কোনো নেগোশিয়েট না করেই, ব্যাপার হুম, হচ্ছে রোহিঙ্গারা এই রাখাইন স্টেটেই যাবে। তো এদের সাথে হ্যাঁ, নেগোশিয়েট না করে ওই বার্মিজ সরকারের সাথে নেগোশিয়েট করা, ইটস জাস্ট একদম কমপ্লিটলি। বোকামি। কিন্তু এবং আমার মনে হয় আরেকটা যে তথ্য এখানে দেওয়া উচিত, সেটা হলো যে আরাকান স্টেট একটা নতুন একটা দেশ মানচিত্র তৈরি হতে পারে, এটা একটা স্ট্রং পসিবিলিটি তৈরি হয়েছে এখন। আরাকান আর্মির লোকজন বাংলাদেশ সরকারের সাথে, ইন্টারিম গভর্নমেন্টের সাথে যোগাযোগের চেষ্টা করছে অফিসিয়ালি, বাট বাংলাদেশের সরকার থেকে কোনো ধরনের সাড়া এখনো তারা পায় নাই। বাট বাংলাদেশ আর্মি মনে হয় আরাকান আর্মির সাথে যোগাযোগ আছে, এবং কয়েকদিন আগে যে তারা প্রোগ্রাম করলো বাংলাদেশের সীমান্তের ভিতরে আসা, এবং সেটাতে মনে হয় তাদের সাপোর্ট দেওয়া হয়েছে। সো হুম বাংলাদেশ আর্মি অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের গ্রিন সিগন্যাল পাওয়াতেই আরাকান আর্মির সাথে ভালো যোগাযোগ রাখছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বা পররাষ্ট্র দপ্তর ওই প্রকার স্মার্ট এখন হইতে পারে নাই যে আরাকান আর্মির সাথে তাদের যোগাযোগ রাখা দরকার। তাদের হয়তো ভয় থাকতে পারে যে আমরা যদি আরাকান আর্মির সাথে কথা বলি সেক্ষেত্রে চায়না রাগ করতে পারে, অথচ চায়না নিজেই আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখে। হুম বা ইন্ডিয়ান গভর্নমেন্ট আরাকান আর্মির সাথে এত বেশি যোগাযোগ রাখে যে আরাকান আর্মি ইন্ডিয়াতে গেছে, সরকারের আহ, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলছে। তো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, যেখানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, এটা চিফ, এইটা যেহেতু বাংলাদেশের জন্য আগামীতে বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ 10 লাখ 12 লাখ ভিন্ন জাতিগোষ্ঠীর লোক একটা দেশে যদি থাকে দীর্ঘস্থায়ী, এবং আপনি যদি তাদেরকে নিজে না করতে পারেন, আইদার আপনার তাদেরকে বের করে দিতে হবে কোনোভাবে, তাদের হুম নিজের দেশে ফেরাতে হবে, অথবা আপনার তাদেরকে সোসাইটিতে ইন্টিগ্রেট করতে হবে এমন ভাবে যাতে তারা নিজেদের থ্রেটেন ফিল না করে। কিন্তু হুম হুম বেসিক্যালি এটা একটা বম, তো এটা একটা নিউক্লিয়ার বমের মতো। আপনি দেখেন বাংলাদেশে তো বাঙালি ছাড়া কেউ নাই, আর এরা আপনার রোহিঙ্গা জাতীয় গোষ্ঠী, এদের মধ্যে খালি ক্ষোভ, তাই না? এরা নিগৃহীত, এদের নিজের দেশে নিগৃহীত, নিজের দেশে তাদেরকে বলা হয় যে তারা ওই দেশের লোক না। বাংলাদেশের রোহিঙ্গা শব্দটা একটা গালি। তো সেক্ষেত্রে এরা কি হবে? এরা কিন্তু এই 10-20 লাখ লোক যাদের কিছু করার নাই, তারা কাজ টাজও খুব কম করে, এরা কিন্তু বেবি প্রডিউস হবে বেশি বেশি করে, তাই না? আস্তে আপনি দেখবেন উইদিন 15-20 ইয়ার্স এটা 50 লাখ লোকের একটা জনগোষ্ঠী দাঁড়ায় গেছে। এবং হুম এরা যেহেতু আপনার আফগানিস্তান টাইপ, মানে এদের এদের শান্তি নাই যে মনের মধ্যে, তাদের ক্ষোভ যাবে এগেনস্ট মায়ানমার, এগেনস্ট বাংলাদেশের জেনারেল পপুলেশন, এবং ইটস এ ভেরি বিগ সিকিউরিটি রিস্ক ফর বাংলাদেশ। আমি জানি না, আমার এই কথা হয়তো অনেকে খারাপ লাগতে পারে যারা মানে আমার চেয়েও বেশি সুশীল, কিন্তু এটা কিন্তু একটা বিগ বিগ রিস্ক। এবং এটাকে অবশ্যই আওয়ামী লীগ তো কোনোভাবেই ডিল করতে পারে নাই। আওয়ামী লীগ এইভাবে 10 লাখ লোক যে নিয়ে আসছে আওয়ামী লীগ, তখন যদি তারা নোবেল প্রাইজের স্বার্থে, তখন যদি তারা এত ইজিলি না নিয়ে আসতো, সেক্ষেত্রে হয়তো বার্মিজ আর্মিরা ওইভাবে পুশ করার চিন্তা মাথায় আসতো না, তাই না? হুম কেউ কি ভাবতে পারে যে আমি আসলে একটা জাতি সবাই পুশিন করে দিব যদি আপনি সুযোগ সুযোগ না দেন? আর এখনের গভর্নমেন্ট
তাদের হাতে তারা যেহেতু তাদের কাছে বার্গেনিং চিপ আছে কিন্তু এখন, তাই না, যে চায়নাকে অনেক সুযোগ সুবিধা দিবে। চায়নাই তো হ্যাঁ একমাত্র সমাধান করতে পারে এটা। চায়নার দুই পক্ষের সাথে যোগাযোগ আছে, বার্মিজ আর্মি এন্ড আরাকান আর্মি। হ্যাঁ এখনকার গভর্নমেন্টের হাতে প্রচুর সুযোগ আছে এটা নিয়ে আরেকটু ভালো কাজ করে, কিন্তু রাদার এরা তো দেখলাম যে 1,80,000 একটা ভুয়া খবর প্রচার করে তারা জাস্ট পিআর ইয়ে স্টান্ট নেওয়ার চেষ্টা করতেছে, করলো। তারা পিআর স্টান্ট করতেছে এবং হুইচ খুবই ইজ অ্যানোয়িং। হুইচ ইজ ডিসঅ্যাপয়েন্টিং, মানে কারণ মানে যে পরবর্তী যেটা তার গভর্নমেন্টের পক্ষে ক্যাপাবিলিটির উপর আরেকটা ডাউট আনতেছে, মানে মানে হ্যাঁ তার পিয়ার যদি এরকম হয় তাহলে তার মানে হচ্ছে এফিসিয়েন্ট না, তাই না? মানে এত হাস্যকর হবে কেন, মানে এজেন্ট ইট হুম। এনিওয়ে। হ্যাঁ, মানে আওয়ামী তো লীগের এই মতোই, তো। মানে দ্বিতীয় হ্যাঁ, সেরা হ্যাঁ প্রধানমন্ত্রী, মানে এরকম একটা। রন্টি ভাই, ওকে ঠিক আছে। এটা নেক্সট গভর্নমেন্টের জন্য খুব চ্যালেঞ্জিং হবে আর কি। এটা একটা বিগ চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এখনো মনে হয় আমরা বুঝতে পারি না যে এটা কি পরিমাণ বড় চ্যালেঞ্জ। এটা খুবই বড় চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের সমাজও তো এখন এখন এই অবস্থায় নাই, এত মেচিউর লেভেলে নাই যে রোহিঙ্গাদের আপনি সমাজে ইন্টিগ্রেট করতে পারবেন এত সুইফটলি। প্রত্যেক সময় বাংলাদেশের মানুষজন নো রেসপেক্ট, এবং সত্যি কথা এটা, বাংলাদেশের মানুষজন খুব খারাপ, রেসিস্ট। মানে বাংলাদেশের মানুষজন নিজের কাজিনদের প্রতি রেসিস্ট, যে তারা যদি একটু ডার্কার স্কিন হয়, ব্রাইটার স্কিনরা আপনার ফ্যাসিলিটি পায়। আমি একটু ডার্কার স্কিন নিবে আমার ভাইদের মধ্যে, তার মধ্যে আপনি ডিফারেন্ট জাতি গোষ্ঠী যারা একটু গরিব, হ্যাঁ, রোহিঙ্গা, হ্যাঁ আবার ওদের দেশে জায়গা নেই, এরা সমাজে খুব ভালো জায়গায় থাকতে পারবে না ইন্টিগ্রেট হলেও। এবং এরা দেখেন, আপনার একটা দেশে থাকবেন যে আপনি এই সমাজে ওয়েলকামস না, আপনার নিজের দেশ আপনাকে পছন্দ করে না, আপনার কিছু করার নাই, আপনার কিছু হারানোর নাই, আপনি উগ্রপন্থায় যাবেন, আপনি জঙ্গিবাদে যাবেন, আপনি জি চোরি বাটপাড়িতে যাবেন, ডিস্টেবিলাইজেশনে যাবেন, আবার আপনি কানেক্টেড হতে পারেন। আপনি দেখছেন হয়তো আরাকান আর্মির সাথে যখন যুদ্ধ হয়েছে আপনার আর্মিজ আর্মির, খুবই ফানি এনাফ এবং খুবই অদ্ভুত বিষয় যে এরা আপনার রোহিঙ্গারা বার্মিজ আর্মির পক্ষে যোগ দিছে, এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মানুষজন গেছে ইয়াতে আপনার মিয়ানমারে বার্মিজ আর্মির পক্ষে কাজ করতে। সো এটা ডিজাস্টার না একটা? এখন তো উচিত হচ্ছে বাংলাদেশ সরকারের এটা নিয়ে হাই প্রোফাইল কমিটি তৈরি করা, আরাকান আর্মির সাথে যোগাযোগ করা। রোহিঙ্গাদের যে টিম এখানে আছে, এরা এখন পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছায় গেছে রোহিঙ্গারা। এরা হুম। আরাকান আর্মির সাথে কোনো ধরনের আলোচনায়, মানে এরা খুব পয়েন্ট অফ নো রিটার্ন, মানে আরাকান আর্মিরা রোহিঙ্গাদের পছন্দ করবে না, স্বাভাবিক, তাই না? এরা এখন বিজয়ী শক্তি, এদের বিরুদ্ধে কাজ করছে রোহিঙ্গারা। বাংলাদেশ সরকার এখানে এখানে বিরাট নেগোসিয়েশন করতে পারে, হাই প্রোফাইল টিম রেডি করতে পারে। বাংলাদেশ সরকার তো আছে মিস্টার খলিলুর রহমান, রোহিঙ্গা বিষয়ক লোক, কি করে আমি জানি না, কি ঘোড়ার গাছ সে কাটে। তো এরা তো দুই পক্ষের সাথে বসতে পারে, দুই আরাকান আর্মি বলতে পারে যে তোমাদের হয়তো আমরা দেশ হিসেবে স্বীকৃতি না দিলেও আমরা তোমাদের স্বীকৃতি দিব এজ এ স্বায়ত্তশাসিত পার্ট। আরাকান আর্মি নিজেও আসলে দেশ হিসেবে নিজেকে আসলে এরা স্বীকার করতে চায় না, আপনার ঘোষণা করতে চায় না, এরা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে হইতে চায়। তো বাংলাদেশ এটার টপ দেখাতে পারে, এবং রোহিঙ্গাদের বলতে পারে যে ইউ হ্যাভ টু লিসেন টু দেম এন্ড ইউ হ্যাভ টু সিট ডাউন, অর তোমরা একটু হও, মানে কমিউনিকেশন চ্যানেলটা ঠিক রাখো। এইভাবে কাজ করতে পারি, কিন্তু বাংলাদেশ আমি জানি না কাজ করছে কিনা, বাট 1,80,000 লোক ফেরত যাবে পিআর স্ট্যান্ডের পরে মনে হয় যে হয়তো তারা ওই কাজগুলো করাতে ব্যস্ত না, বরঞ্চ এটা দেখায় তারা তাদের এই যে ছোট্ট টার্মটা আছে এই টার্মের মধ্যে একটু পপুলার হতে চায়। হ্যাঁ সো হ্যাঁ নেক্সট গভর্নমেন্ট, আমি বিশ্বাস করি ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন হয়ে যাবে। সো নেক্সট গভর্নমেন্টের জন্য এটা নাম্বার ওয়ান চ্যালেঞ্জ, এই যে রোহিঙ্গা ইস্যু। হ্যাঁ ভালো বলছেন রন্টি ভাই। এর সাথে একটু যুক্ত করে দেই, এই রোহিঙ্গা সমস্যা যেটা, এটা নিয়ে যে চায়না এবং আমেরিকা একটা প্রক্সি ওয়ার আছে, এবং একটা লং স্ট্যান্ডিং একটা কনস্পিরেসি থিওরি আছে এরকম, যে ওখানে একটা খ্রিস্টান স্টেট তারা তৈরি করতে চায়। এবং সামহাউ এটার সাথে বাংলাদেশের নির্বাচন, আমাদের আজকের শোর গ্র্যান্ড থিম যেটা, যে গণতন্ত্র কেন দরকার, সেটা হুম হুম। সেটার একটা সাইড শো এখানে চলে আসে। জিনিসটা এরকম হয়েছে যে নির্বাচন জুনে হবে না ডিসেম্বর হবে, সেটা ডিসাইড করতেছে আসলে আমেরিকা থেকে। যে ওকে ঠিক আছে, এই গভর্নমেন্টটা যেহেতু আমাদের অনেক ফ্যাসিলিটেট করতেছে এই রোহিঙ্গা সমস্যাটা জিয়ায় রাখতে, আম, এখানে আহ, মানে বিলিয়ন্স অফ ডলার্স এর ত্রাণ ব্যাপার আছে, অনেক হুম। ইস্যু আছে যেখানে টাকা ইনভলভ, সেখানে তো ওখানে পাওয়ার ইনভলভ। তো তারা চাইতেছে যে ইন্ট্রিম গভর্নমেন্টকে রেখে দেই, এবং ইন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে যারা আমেরিকা ব্যাক, তারা 100% এটা চাইতেছে। এই কারণেই দেখবেন যে ডিসেম্বর থেকে জুন এটা জাস্ট জাস্ট খালি আপনার টেনিস ম্যাচের মতো, আম, একবার বলে ডিসেম্বর একবার বলে জুন। মানে এটা কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, বাংলাদেশে কোন নির্বাচন কবে হয়েছে মানে এইসবের মধ্যে। আচ্ছা, আমি শেষ করি, তারপর আমার বলবেন, আমি একটু শেষ করি।
তারপর হচ্ছে যে এই যে ডিসেম্বর জুনের যে খেলাটা সেটা ওইখান থেকে খেলা হইতেছে, যে মেইনলি বাংলাদেশও পড়ছে একটা প্রক্সি ওয়ারের মধ্যে। রন্টি ভাইয়ের সাথে 100% একমত, যেই প্রবলেমগুলা এটা বাংলাদেশের জন্য একটা বিশাল প্রবলেম হবে, বাট বাংলাদেশের সরকার যেটা বাংলাদেশের জন্য কাজ করার কথা ছিল, বাংলাদেশের ভালোর জন্য, তারা আসলে নিজেদের ভালোর জন্য বা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য, এর আগের সরকার আওয়ামী লীগ সরকার করে গেছে নোবেলের জন্য, এই সরকার দ্বিতীয় নোবেলের জন্য লাফালাফি করে এই জিনিসগুলোকে নষ্ট করতেছে, অথবা তাদের কোনো আসলে প্ল্যান নাই, কোনো মানে কোনো তাদের মানে ওই রকম তাদের ক্যাপাবিলিটিও নেই। এখন যেটা হয়েছে যে আম, তারা পিয়ার স্ট্যান্ড যেটা করতেছে যে 1,80,000, অথচ মানে খবর পাওয়া গেল যে 1,07,000 আরো ঢুকছে। সো এটা তো এর চেয়ে কমপ্লিট ডিজাস্টার, কমপ্লিট ডিজাস্টার। ইন্টারিম গভর্নমেন্ট যে একটা আহ, এই যে শিক্ষিত মানুষরা বলে যে বাংলাদেশের জন্য ভালো হবে, উনি এত স্মার্ট, আসলে দ্যাটস নট রাইট। এই ফারুকের যে সমালোচনাটা 100% রাইট, যে উনি এনজিও মডেলে চালাইতেছে, উনি হয়তো গ্রামীণ ব্যাংকের জন্য সাকসেসফুল, উনি হয়তো পৃথিবীতে বিশাল একজন সেলিব্রিটি এবং তার অনেক কিছু তার অবদান আছে, কিন্তু দ্যাটস নট দ্যাট উনি ওখানে সাফল্য পাইছে বলে বাকিগুলাতে সরকার চালাতে সাফল্য পাবে, এটা ঠিক না। সরকার চালাতে যদি হয়তো, যদি উনি স্টেটমেন্টের মতো আচরণ করতো, উনি এপিআর স্টান্ট না করে আসলেই সলভ করার কোনো একটা মানে চেষ্টা করতো, যে ওকে ঠিক আছে, সলভ করা মানে কি, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা, ওখানে ওই জায়গাটাকে স্টেবল করা, ঠিক আছে, যে ওই ওই রিজিয়নটাকে স্টেবল করা। এখন দুইটা, চায়না অ্যান্ড আমেরিকা, তারা তো ফাইট করবেই, এটা তো অবভিয়াসলি, কিন্তু তার মধ্যেও যদি পিস প্রসেস করা যেত এটা। তো যাই হোক, আমি একটা জিস দিলাম যে আমার রিডিংটা। ফারুক, হ্যাঁ, উই হ্যাভ লাইক উই হ্যাভ 2 মিনিটস, আমি জাস্ট করতেছি তুমি মানে আমি শেষ করো, আমি হ্যাঁ। জাস্ট আপনাকে তুমি মানে শেষ করো। আমার মতামত যেটা মানে একদম শেষ ইয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে এখন জামাত খেলতেছে এস্টাবলিশমেন্টের মধ্যে আমি ওই যে শুধুমাত্র আপনারা মানে ক্যান্টনমেন্ট বুঝবেন না হুম হুম। মানে এটা থেকে সচিবালয় ওয়াইডার ইয়ে অ্যান্ড মানে অল দ্য এটা 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 ব্যবসায়ী মিথস্ক্রিয়া আছে, হ্যাঁ। সব, হ্যাঁ। হ্যাঁ, এবং এটাতে যে কোনো ইন্ডিভিজুয়াল মানে অফেন্ডেড ফিল না করেন, বিকজ হুম। দ্যাটস হাউ ইট ওয়ার্কস, মানে যত আগলিলি করি ইয়া, গো হেড। জীবনের মধ্যে তো রাষ্ট্র তো একটা ব্যাপার যেখানে মানে উই হ্যাভ টু ডিল উইথ সাম মানে ডার্টি বিজনেস। হুম মানে যখন মানে তুমি আমার থেকে এটা অন্যরকম তুমি হয়তো বাধ্য, উইথ ডিউ রেসপেক্ট, বিকজ তোমার হাতে যখন তুমি যখন যাও যুদ্ধে তুমি একটা লোককে চেনো না, ইউ হ্যাভ দ্য সাইকোলজি যে আই হ্যাভ টু ফায়ার, যেটা আমরা পারবো না। হ্যাঁ, মানে এটা এটা এক ধরনের ইয়ে প্রেশার। একইভাবে জাজ বলেন ইয়ে বলেন উইথ মানে এটা এমন না যে আসলে মানে মানে ওই ডিউটি গুলোতে আপনার মানে ইয়ে আসতে। তো যাক, সেটা সেটা না, সেটা হচ্ছে গিয়ে যে আমার মনে হচ্ছে জামাত এস্টাবলিশমেন্ট হয়ে ডিল করতেছে। ইউনূস সাহেব এখানে আসলে পাওয়ারে জাস্ট ইরেলিভেন্ট, উনি রেলিভেন্ট থাকার জন্য উনি কিছু মুখস্থ মডেল নিচ্ছেন। ওনার আসলে উনি রাজনৈতিক রাইট। উচ্চাকাঙ্ক্ষা নেই। দ্যাটস দ্য পয়েন্ট যে উনি এই জায়গায় উনি থাকবেন কিনা, মানে দ্যাটস দ্য মানে মানে আসল জিনিস যে আসলে এক্সিট যে করবে। আপনি যেমন এক্সটার্নাল পাওয়ারের কথা বললেন, ইন্টারনাল পাওয়ারেরও যে কিভাবে কে চলে যাবে, কাকে কতটুকু ছাড়বো, মানে আমি এই এই সিস্টেমটাই রাখবো। হ্যাঁ, কিন্তু আমি আমার ঘৃণিত অংশটাকে একটু মোলায়েম করে নিব, এটা করব এটা করব। এখন এটা জামাত টেবিলে রাখছে। হ্যাঁ, মানে জামাত এখন একজনের শ্যাডো হয়ে খেলতেছে ধরেন এই পক্ষের, হ্যাঁ। আপনি দেখবেন যে জামাতের ইয়েতে এবং তারা সরকারও বোঝে যে সরকারও তাকে ডিজোন করতে পারে না। হ্যাঁ, হুম যেমন আপনার জন্য আমি খুব শেষ পয়েন্টটা বলি যে ডেমোক্রেসির জন্য যে আমার যদি হাই মোরাল গ্রাউন্ড নিতে চাইতাম আমি কি করতাম, মানে আমি যদি আসলে আমার রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতো এবং হি ইজ নট মানে লেস স্মার্ট দেন মি, মানে উনিও বোকা না, উনি ওটা করতে পারতেন। উনি শাহবাজ শরীফের সাথে ছবি তুলতে পারতেন। আপনার যদি মনে হয় ফখরুদ্দিন হামিদ কারজাই এবং ইয়ে দাঁড়ায় ছিলেন, এটা একটা মানে খুব বড় বোকামি, কারণ আপনি আরেকটা অনির্বাচিত মানে মানে ভোট লুটিং মানে এটা এটা একটা মানে ইয়ে আপনি মিক্স আপ গভর্নমেন্টের সাথে আপনি সম্পর্ক করতেছেন। হুম আপনি কম্পেনসেশন চাইলেন যে দেশটার আসলে আছে 8 বিলিয়ন, যেটা মানে জীবনে কখনো আসবে না, কাগজে কলমে আসবে না, বাট আপনি হুম উদ্বেগ প্রকাশ করলেন না। হুম উদ্বেগ প্রকাশ করতে যে তোমার ওখানে মানবাধিকার, তোমার ওখানে তো লোক টেনে গুলি করে মারতেছে, এটা আমার এখানে আর কিছুদিন আগে হইতো। মানে আপনি যদি যেটাই থাকেন না, আপনার তো এই ভয়েসটা এটা আপনাকে মোরাল গ্রাউন্ড দিত, মানে কিছুদিন জন্য সাসপেন্ড করতে হইলো। আপনি সময়টা হারাই ফেলছেন, মানে এখানে একটু এটা তোমার আপনি খুব সহজ পথে মানে একটু অ্যাপ্রেস যদি করছেন, বলি, জামাতে অ্যাপ্রেস করছেন আপনি। পাকিস্তান পাকিস্তান যে ক্ষমা চায়, এটা তো অত্যন্ত জরুরি একটা ব্যাপার, এটা তো একটা ভালো উদ্যোগ। ভাই ডোন্ট ইউ এগ্রি? না, এটাকে আমি আমি বলি যে পাকিস্তান যে ভাই পাকিস্তানকে যেটা আমি বলতেছি যে আপনি একটা যে সরকার, যে সরকার এখন আরেকজন ইয়াহিয়া খানের কাজ করতেছে, হ্যাঁ, হুম সে যখন ক্ষমা চাইতেছে ভাই ওই ক্ষমায় ওই জাতি অলরেডি ওরা বুঝে গেছে, ওরা জাতীয়ভাবে আপনাদের কিছু ফলো করেন, ওরা হুম পাঞ্জাবিরা যখন পাঞ্জাবি বাসায় ঢুকে ধরেন ফিমেলদের গায়ে হাত দিছে, সো ওরা ওদের আর্মিদের চিনছে।
ব্যাপারটা হচ্ছে কি, পাকিস্তানের জনগণ, বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ, এটা তো আমরা খুব তো দূরের লোক না, মানে জনগণের ব্যাপারটাতে। হ্যাঁ, সো মানে এটা এমন কোনো মানে ঠিক হয় না যে পাকিস্তান স্টেট হিসেবে মাপ ওকে চাইলো। ওকে, আমার ঠিক কথা আছে, হচ্ছে কি যে তুমি কন্টিনিউ। তুমি মানে এটাই এটাই তোমার ইয়ে যে তুমি আবার ওই পথে যাচ্ছ, এবং আমি উদ্বেগ জানাইলাম এবং তোমাকে ওই ইস্যুতে আমার কাছে মাপ চাই না আমাকে, তুমি তো আবার ওই একই জায়গায় করতেছো, তুমি তো থামো নাই। মানে এখন আমার একটা মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে আমি বলবো, আমি হুম হুম। অভিভাবক হিসেবে বলবো। সো সেই পয়েন্টটা তো আপনার ভিতরে নাই। আমি তাহলে আমার তাহলে এত বড় আন্দোলন, মানে আপনি যদি এটাকে ক্যাশ করতে না পারেন তো, মানে আপনি শুধু বলতেছি না, যে কেউই বলি যে আপনারা একটা মোরাল গ্রাউন্ড নিতেন, দেন তারপরে। এখন তো মোরাল গ্রাউন্ড আপনাদের নাই, এখন ইলেকশন দিতে হবে। এখন সেটা কিভাবে কম, আমরা আমরা আপনাদের রিস্ক গুলো বুঝতেছি খুব নেস্টি, মানে মাঠ আপনার মানে ফেসবুক যেমন নেস্টি দেখেন, তার থেকে জীবনযাত্রায় আরো নেস্টি পলিটিক্স থাকে। তো ওই পাওয়ার গুলোকে স্টেপ মানে ইয়ে করা খুব সোজা কাজ না, এটা হুম। আপনার সদিচ্ছার কাজ না, পলিটিশিয়ানদেরই কাজ। আমি যেমন ধরেন মানে ফকা চৌধুরীর খুব অপছন্দ করি, মানে এখন মানে আমার কাছে পরে ইন্টারেস্টিং ইয়ে লাগছে, বাট এক ধরনের একটা ইয়ে ছিল, তার অ্যারোগেন্সি বলে নিয়ে বলেন, এবং তার সম্পর্কে রাউজের খবর। বাট দের আর নেসেসারি রিভিলস। আপনার যে ইয়েরা আসলো, রোহিঙ্গারা আসলো, মহিউদ্দিন সাহেবরা কিংবা ফকারা থাকলে ওই লোকালি এটাকে যেভাবে ইয়ে করতে হবে, ওটা তো তার ওন ইন্টারেস্ট। হ্যাঁ, হুম, তো এটা ওই খুব ভালো বলছো। ইয়েগুলোকে আপনি ধ্বংস করে জি দিচ্ছেন। জি। হ্যাঁ, মানে সো এই যে দেয়ার আর সাম নেসেসারি। ফারুক, এই শিক্ষিত সমাজ কিন্তু এই ডার্টি ওয়ার্ড গুলা বুঝে না। দিস ব্যাস্টার্ডস তারা বুঝে না কিন্তু এগুলা। এটা বোঝে না। থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট দ্যাট। যারা যারা ওই যে সুশীল, যে আমরা রাজনীতি করব না, উই হেট পলিটিক্স জেনারেশন, যেটা এরা এটাই করছে, যে এই মানে এই যে প্রবলেম গুলা তারা কখনো মানে বুঝতে চায়নি বা বুঝতে পারেও নি। তাদের কাছে ফকা মানে হচ্ছে, মানে ফকা মানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবার কথা বলতেছো তুমি, রাইট? না না, সাকা সাকা সরি, ফকা বলতেছি কেন, সাকা আচ্ছা, সাকা, সাকা সরি সরি সরি, চৌধুরী। আমি আমি হ্যাঁ, সাকার সাকা কথা চৌধুরী বলছি, তো আমি ফকাকে ওনাকে তো দেখিনি। রাজাকার হিসেবে ফাঁসি দেওয়া হয়েছে, বাট হি ওয়াজ আ ভেরি পাওয়ারফুল পলিটিশিয়ান। থ্যাংক ইউ হুম। ফর পয়েন্টিং আউট মানে দ্যাট। হ্যাঁ, বলো। মানে সেটাই বললাম যে আমাদের এই জায়গাগুলোতে একই সাথে মানে স্বীকার করতে হয় যে আমরা কেন এলিট একটা ব্যালেন্স রাখতেছি, আমরা বিপ্লবের দিকে যাই নাই। হ্যাঁ, এটা আমাদের কামনা ছিল 5 তারিখে, আমি যখন 6-7 তারিখে লিখে আমরা সংবিধান সংশোধনের কথা বলতেছিলাম। বাট না, আমি বুঝছি যে না রে ভাই, মানে যাকে দিয়ে যেটা হবে না, বাদ দিন, আমরা আসেন না, এখন আর একটা জায়গায় আসি। ডেমোক্রেসি ফেল করছে, আমরা মিনিমাম কিছু ইয়ের মধ্যে দিয়ে আপনি ওই কাজ করতে যাইয়েন না যে ভোট ম্যানেজ করতে যাইয়েন না, কোনো দলকে 2/3 দিতে যাইয়েন না। এইটা খুব খারাপ হবে, মানে এইটা আমরা এখনো আশা করি না। হুম কারণ এটা ডিল হচ্ছে, এবং প্রথমে যারা ডিমান্ড করতেছে তারা সবটাই ডিমান্ড করতেছে যে আমার মাফ করে দাও, আমার টাকা দাও, আমার তোমরা আবার আমার গোলাম হও। ওই 111 মানে এই যে হুম সাথে দাঁড়ায় গেছে, যারা সাস্টেন করতেছে কোনোভাবে। কিন্তু এর সাথে তো আপনাকে ডিল করতে পাল্টা পুল্টা প্রস্তাব দিতে একমাত্র বিএনপি পারতেছে, যে কামন তুমি যা করছো আমি তো জানি, তুমি তো আমার ছেলে মানে এই 15 দিনের আন্দোলন তো না ভাই, 15 বছরে একটা মহিলা, একজন বুড়ি, আপনি যাকে আমরা বিশ্বাস করতাম, বিলিভ করতাম যে মদ খান, মদ ছাড়া ইয়ে হয় না, উই বিলিভ দ্যাট না, উনি প্রমাণ করে দেখাই দিচ্ছেন না 2 বছর যে হুইচ শি। সো হ্যাঁ মানে আর তো আমাকে তো আমাদের তো কিছু জায়গাগুলোতে আসতে হবে, যে আমরা এখন আমি প্রথমে খুব বড় স্বপ্ন দেখছিলাম, পরে বুঝছি যে ভাই না, আমাদেরকে আরো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য যে স্পেসটা দরকার, মানে যে স্বচ্ছতাটা দরকার, সেটার জন্য এই ডেমোক্রেসি ঠিক আছে, ইমপারফেক্ট বিএনপি, মানে একটা শেষ ইয়েটা বলি যে 3 শ্রেণীর লোক বলতো যে এই যে শুয়োরের বাচ্চার অর্থনীতি বলতে আলী আকবর খানের একটা লেখা আছে এরকম, হুম যে এক লোক বলতেছে যে একটা লোক একদল আছে খারাপ, হ্যাঁ মানে সরকারি অফিসার, হ্যাঁ মানে ভালো, যারা কাজ করে দেয়। হ্যাঁ একদল আছে হচ্ছে খারাপ, যারা টাকা নিয়ে কাজ করে, যেটা ওর দায়িত্ব। আর একটা হচ্ছে শুয়োরের বাচ্চা। আমরা ভাই শুয়োরের বাচ্চা না, মানে বিএনপি দ্যাটস দ্য পলিটিক্যাল ইয়ে, যে আমরা খারাপ। আমার এর এরিয়ায় একটা ছাত্র নেতা থাকবে, হ্যাঁ, সে ঠিক এরিয়ায় চোর চোর টোর যদি না ঢোকে সে বিষয়ে খবর রাখবে, বাট সে দোকান থেকে বাকি খেয়ে টাকা দিবে না। ইটস ওকে, এটা এটা তার মানে আর্নিং। হ্যাঁ, এতটুকু ভাই মানে মানে আপনি ইকোনমিটা এত ফ্রেশ বানাইতে পারেন না, তাই না? এতটুকু ইয়ে থাকবে, বাট ওই খারাপও না, ও বাট কিছু সুবিধা গ্রাজুয়াল একটা নিতেছে। স্টেপ, মানে চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। তুমি যদি হ্যাঁ দেখো হ্যাঁ, বাট ওয়েস্টার্ন আমি তো কান্ট্রিগুলো একদিনে তো, পারতেছি না। মানে এই যে বন্দুকের আইনে তোমার চলছে মানে না, জঙ্গলি আইনে, বাট স্টেপ বাই স্টেপ তো ওরা গেছে হ্যাঁ, এরকম। তো বাংলাদেশেও আস্তে আস্তে চেঞ্জ মানে হবে। অবভিয়াসলি ওভারনাইট চেঞ্জ মানে যারা আমাদের দেখতেছে, কালচার চেঞ্জ। আমার মনে হয় না যে ওভারনাইট চেঞ্জ হবে তোমার। এরকম ধরেন পুলিশের ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে পুলিশ মানে কি কারণে ভাবে যে, ধরেন আপনি দাঁড়ায় আছেন রিক্সা নিয়ে, আপনার বউ নিয়ে যাইতেছেন, এটা মিডল ক্লাস রিক্সাওয়ালার, ধরেন আপনার বউয়ের দিকে তাকায় বলতেছে খানগি মাগির ছেলে। এখন আপনি এই মোমেন্টে দেখেন যে ইটস এ মানে
আপনি কিছুই করতে পারবেন না, এটা একটা ব্যাপার। কিন্তু যেটা হয় যে এটা নাগরিকের স্বাধীনতা থাকার দরকার, যে ভাই এটা কি বলতেছেন আপনি, আই ফিল অফেন্ডেড, এই গালিটা আপনার মানে রিক্সাওয়ালা যাই হোক, ও যা যেটা করছে করছে। এবং এটার জন্য থানার ওসিতে দৌড়ে আসা দরকার নেই। এই যে ব্যক্তি জীবন, হ্যাঁ, আমরা যে একটা 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 স্পন্দন, ইটস নাথিং পার্সোনাল, কি হয়েছে তাতে? একটা লোক আসলেই তো এটা খুব বিশ্রী ব্যাপার। তুমি যেই হও, তুমি এটা বলতে পারো না মানে তোমার এটা উচিত হয়নি, এটাকে হুম হুম পার্সোনালি নিচ্ছি কেন? ওটা খারাপ, ঠিক আছে, ওটা মিটাই নিক, এটার জন্য হুম হাতাহাতি হবে তা না। ও বলবে হুম যে আচ্ছা ঠিক আছে ভাই, না এরকম, আচ্ছা ওকে, দুইজনের ব্যাপার হয়ে গেল। তো এইরকম একটা সমাজের দিকে আমি প্রপোজ, মানে আমাদের প্রপোজাল হচ্ছে এরকম যে ভাই কামন, এত দেশের মানুষ এই জায়গায় এত এত মানে তোমাদের ঠাট বাট ধরলে হয় না, পোষায় না। হ্যাঁ, তোমার রাস্তায় আসলে অনেক ঝামেলা হয়, তুমি বাইরে অত বড় প্রোটোকল নিয়ে বাইরে হও না। তুমি মানে একটু স্মার্ট হও, হ্যাঁ, এর থেকে তোমাকে আর বেশি কিছু আমি তোমাকে চাইতেছি না। আর আরেকটা বললাম যে স্টেটের সাথে আমার রিলেশন হচ্ছে কি ভাই চুক্তি, আমার সাথে ইমোশনাল পাতানোর চেষ্টা করো না। হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ আমি এটা ইমিউন হয়ে গেছি। আমি আজকে যেহেতু এক সময় বললাম যে তারেক রহমান দেশে থাকলে আমরা দেশে থাকবো না, আমি আমার ভাই বলতাম। আমি আজকে বলতেছি যে হুইজ দ্য নেক্সট মানে হি মেক সেন্স। বুঝতে পারছি। হ্যাঁ, সেই জন্য ম্যাচিউর আমি তখন, আমি এখন বরং মনে করি যে আমার বয়সে যখন ওনারা ক্ষমতা আসেন 37, 36, 37-এ, আচ্ছা একটা ছেলে যখন আপনার এত খবর জানবে পৃথিবীর, এত জটিলতা জানবে, ওর কাছে আপনি কুলনেস আশা করেন কিভাবে? উনি এখন তো আমার কাছে তো, এখন আমার কাছে মায়া লাগে যে আসলে ওই সময় মানে পলিটিক্সের সাথে বিগ মানে এই বাচ্চারা যারা এখন সার্জিস টার্জিসটা যেভাবে বলতেছে না যে বাপের ছেলে পলিটিক্যাল ফ্যামিলির বাচ্চা কাচ্চা হয়তো সোজা কথা না, মানে হুম এত সহজ জীবন না ভাই। হ্যাঁ, এটাকে যেভাবে আশীর্বাদ যে পরিবারতন্ত্র বলতেছে না, একজন ফিল্ম মেকারের ছেলের অভিনেতা হওয়ার সুযোগ যেমন বেশি, একজন পলিটিশিয়ানের ছেলের এটা এটা সুযোগ বেশি। এটার আপনি তন্ত্র বলতে পারেন না, কিন্তু এটা ফেলও আপনি করে, করেন। ফেল করে। আর তুমি দেখো যে বলিউডে যে নেপোটিজম যে বেবিগুলো আছে, তারা যদি নিজের যোগ্যতায় না টিকতে পারে তারা কিন্তু ঝরে যায়। বহু বহু কত জনের কথা চলে আসছে। এবং তারেক বাট রহমান ইজ ভেরি মানে ভেরি তুমি লাকি। ফার্স্ট ব্রেকটা পাইবা, বাট নেক্সটে হ্যাঁ, তোমার যে তুমি তুমি নেক্সটে কিন্তু স্টার হইবা, ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন করবা, ইওর ওন গ্রাউন্ড, তোমার মানে বাপের নামে কিছুই চলবে না। এর ব্যাপার, এই পপুলারিটির জায়গাটাতে কিন্তু কিন্তু থাকতো, সাকসেশন প্ল্যান তো এরকমও থাকতে পারতো যে প্রথমে আপনি সরকারের একটা অনাস্থা প্রস্তাবে ফালা দিতে পারতেন। মানে আওয়ামী লীগ কি কি পথ নিজের বন্ধ করে দিয়েছিল, মানে রক্তপাতহীন ভাবে কিভাবে সরতে হয় নাই, সম্ভব হয় নাই, পারে নাই। হ্যাঁ, এরপরে ডিল যেটা হয়েছে যে আপনার যখনই দুজন আর্মি, একজন আর্মি অফিসার, একজন পুলিশরা করা হইলো, ব্যুরোক্রেসির মধ্যে ঢুকে গেল যে না এ বলি দিতে চাইতেছে। সো ও তো ফাম্বলিং করতেছে, এবং ওর পুলিশরা দেখেন যে 3 দিনের মাথায় সে মাথায় গরম হয়ে করে ফেলছে, সে হুম গুলি মানে আপনি চিন্তা করেন তো, তার মানে হচ্ছে কি এই বিএনপির এই লোক এতদিন ধরে ওদেরকে এত অলস বানাইছে, এই কর্মীরা যারা, তাদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট, হুম বিএনপি বলেন, বিরোধী দল জামাত, মানে যারাই এটার বিরুদ্ধে, যে ছেলেরা মাইর খেয়েছে, আমি খাই নাই। সো আমি ওনাদেরকে আমার শ্রদ্ধা জানাই, আমি যে হুম মানে ওরা এটা হুম এদেরকে অলস করে দিছে। হ্যাঁ, এরা ভাবতো কি যে এই নেতারে ধরবো সিস্টেমেটিক, মানে যে কারণে বিএনপি ধরেন আন্দোলন করে আপনারা টের পান নাই, মানুষজন বলতেছে যে অবদান কি, সো এটা আসলে আলটিমেটলি আমরাই পাই। ব্যাপারটা এরকম না। তোমরা যেই সুযোগটা পাইছো, বিএনপি প্রতিটা মোমেন্টে এক্সপোজ করছে আওয়ামী লীগকে, তার মানে নোংরামের শেষ জায়গায় নিয়ে গেছে নিজে সহ্য করে। জি, হ্যাঁ, মানে এবং না, মানে খুব ভালো আপনি যদি বলছো। এবং কাইন্ডলি দেখেন তারেক রহমান হ্যাঁ, সম্পর্কে একটা তো কথা আমি বলে নিই যে ওনারা, এই যে খালেদা জিয়া এবং তারেক রহমান, বাংলাদেশের বিভিন্ন রিজিয়নের যেই নেতাগুলাকে, এদেরকে হুম, ইউনিফাই করার জন্য একজন লিডার দরকার হয় এরকম, নেশন ওয়াইড যারা এই হুম, করবে, নাহলে তো মানে 64টা জেলায় 64টা তোমার নয়, মানে পার্টি তৈরি হবে। ভাইয়া, মানে সাধারণ দ্যার মানুষের ইজ পপুলারিটি সব পাবেন। ওনার কর্মীরা তো ওনার প্রতি মানে ভীষণ অনুগত। হুম হুম হ্যাঁ, হুম এবং হুম। কর্মীরা সেটা সেটা মানে এরকম না যে না, আপনার পেইড সবচেয়ে কর্মী। বড় স্টেটমেন্ট হলো বিএনপি এজ আ পার্টিকে দাঁড়ায় রাখছে। হ্যাঁ, এটা তো মানে এটা হ্যাঁ, জাস্ট ঝড়ে উড়ে যাওয়ার কথা, মানে এই পার্টির কোনো অস্তিত্বই থাকার কথা ছিল না, মা- 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 যেভাবে কথা সিস্টেমেটিকলি কথা ছিল মারা না। হয়েছে। ইটস আ মানে মিরাকল, এবং এটা যদি আমি কেউ ভয়টা দেখিয়ে ভয়টা বলতো। হচ্ছে ওইটাই ভাই, যে আমরা কিন্তু এখনো বিএনপির অস্বীকার করে কথা বলার ট্রাই করতেছি। হুম হ্যাঁ, জামাত আছে বলতেছি, হ্যাঁ, হুজুর আছে, হুজুর নামানোর ট্রাই করতেছি আমরা। মানে আমাদের ট্রাই যে মাঝে যে 65 আইন চেঞ্জ করার যেটা হইতেছে, এগুলো কি উস্কানি? হ্যাঁ হুম ভাই, ও ও কে যে এখন না, মানে আইন আদালত এখন তো চেঞ্জ করার না। হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝতে হবে। এখন ঘটনা হচ্ছে আপনার হুজুরের নামে যাচ্ছে, আপনার বিএনপি রিলেভেন্ট করতে চাইতেছেন কেন? সবচেয়ে রিলেভেন্ট হচ্ছে কি, আপনার বলি আমার লজিক, যে যারা এটা নিয়ে ধরেন এই যে জেন জেরা, মানে যে 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 কিছুই বললো, আই ডোন্ট গিভ এ ড্যাম। মানে তোমরা বাচ্চা এখনো বাবা, তোমরা মানে দেখো নাই। হ্যাঁ,
তোমরা যদি 15 দিনের ভাইবা থাকো, তোমরা এইটা না তোমাদের জন্য যে আমরা বাসার দরজা খুলে দিছি, এটা জানি যে হাসিনা আমাদের সাথে সবসময় প্রতারণা করছে। তোমাদেরকে যদি বাসায় ফেরার কথা বলতো, আমাদের হলগুলো জ্বলে যেত, হুম। তোমরা কেউ বাঁচতা না, তোমরা পুলিশের গায়ে হাত তুইলা ফেলছো। আমরা তোমার জন্য ইয়ে খুলে দিছি। এটা আমরা আগেও করতে পারতাম, বাট আমরা রেসপন্সিবল মানুষ যে না ঠিক আছে স্টেট এইভাবে চলতেছে চলুক, মানে স্ট্যাটাস কো ঠিক না বলে যে আমরা আমার পক্ষে এত ইয়ের মানুষ আমরা এফোর্ড করতে পারি না, বিশৃঙ্খলা এফোর্ড করতে পারি না। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, মানে যেই ব্লাড শেডটা হবে না, এটা নিতে পারবেন না আপনি। হুম। মানে না, আরো মানে অনেক আমি বড় ডিস্টেবিলাইজেশন হবে যদি পিসফুল পাওয়ার ইয়ে করি। ট্রানজিশন না হয়, এবং তো রাইটফুল যে এখন যে আমাদেরকে এটা করতে হবে। জনগণের ম্যান্ডেটে যে আসবে তাকে যদি ব্লক করা হয়। বাংলাদেশে দেখো 71-এ একটা বিশাল, মানে তোমার বাংলাদেশে তো একটা গণহত্যাই হয়েছে, যে জাস্ট পাওয়ার ট্রানজিশন হয়নি, ভোটে দিচ্ছে তারে পাওয়ার দিল না, সেই কারণে একটা দেশ তৈরি হয়ে গেল, একটা মানে এত বড় গণহত্যা হলো। এবং এটা যদি হয়, এটার ইয়ে ভাই এটা যদি আমি কনসিকুয়েন্স শেষ, আরো বড় হবে। আমি আমি একটা লাস্ট কথা বললে একটু ইয়ে করি, আমরা পরে হয়তো কোনো আরেকবার দেখা হবে তখন বলবো। সেটা হচ্ছে গিয়ে যে আপনার 2009 ইলেকশন মনে আছে? আমাদের বসে মনে হচ্ছিল না যে খুব মানে দ্যাট ওয়াজ হুম। দ্য অপটিক্স। দেখেন যে আমরা আওয়ামী লীগ উঠছে কিভাবে, আওয়ামী লীগ 230 সিট, আমি না এখন তাকাই 87% টার্ন আউট ছিল, টার্ন ওভার মানে ভোট ইয়ে, হুম। কেমনে সম্ভব ভাই এটা? না না, মানে 87% এবং সেভেন্টি কমায় আপনার পার্সেন্টের একজনকে উপরে 40 বেশি থেকে হওয়া সম্ভব না। 32 নামাইছে একজন। ভাই আচ্ছা, এই ওর ওর নেটওয়ার্কে প্রবলেম করতেছে। রন্টি ভাই, আপনার কোনো ক্লোজিং থট থাকলে বলেন, আমরা শেষ করে দেবো এখন। আর কি ক্লোজিং থট? ফারুক ভাই তো নানা বিষয়ে দেখলো। ফারুক ভাই খুব গুরুত্বপূর্ণ কথা কিছু বললো তো, So আমি শুনলাম ওনার কথা, বেশ ভালো। মানে অনেক কিছু, অনেক দিকে সে যায়, কিন্তু খুব ইন্টারেস্টিং কথাবার্তা বলে আর কি। হুম। আর ক্লোজিং রিমার্কস আর কি, আমার আমার এত টেনশন নাই। আমার মনে হয় ইলেকশন ইলেকশন হবে। আর আমি একটা কথা বলতে গেছিলাম যে আমেরিকা এবং চায়নার প্রক্সি ওয়ার, আমার মনে হয় না এটা খুব একটা মানে সত্যি। কেননা নেক্সট গভর্নমেন্ট যারা আসবে এরাও আমেরিকার কথা শুনতেই হবে, আমেরিকার সাপোর্ট নিতেই হবে। আমেরিকার বা মানে এই চায়না আমেরিকার প্রক্সি ওয়ার তখনও চলবেই। সো এটা হুম। এই গভর্নমেন্টের কে দীর্ঘ সময় রেখে দিতে হবে আপনার এই চায়না আমেরিকার ট্যারিফ প্রক্সি ওয়ারের জন্য। আমার মনে হয় না এটা খুব একটা ওয়েট রাখে আর কি এই আর্গুমেন্ট, বিকজ আমেরিকা উইল বি পাওয়ারফুল উইথ দ্য নেক্সট গভর্নমেন্ট ইজ ওয়েল। কারণ নেক্সট গভর্নমেন্টে টিকা থাকার জন্য এদের লাগবে। সো লাগবে কেন? কারণ এটা তো একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকবে আরো 5 ইয়ার্স। কারণ অবশ্যই এখানে থ্রেট থাকবে ফ্রম ইন্ডিয়া, ফ্রম আওয়ামী লীগ, ফ্রম মোল্লা পার্টি। এই তো। আর ফারুক ভাই তো আর অনেক ওয়াইড ওয়াইড বিষয়ে আলোচনা করলো যে কেন কেন একটা সুশীল সমাজ চায় না যে বিএনপি এসে অ্যাবসলিউটলি 2/3 মেজরিটি নিক বা এই ধরনের কিছু একটা। কিন্তু তার চেয়ে কেন, এটা একটা ইম্পর্টেন্ট কথা বললো যে এটা ঠেকাইতে যে মোল্লা তন্ত্রকে তারা ছড়াই দিচ্ছে নানা জায়গায়, তাই না? হুম। হুম। হুজুরদের ছড়াই দিচ্ছে তারা জায়গায় তাদের। এটা একটা ইন্টারেস্টিং থট, এটা নিয়ে আরেকদিন আলোচনা হতে পারে যে কেন বাংলাদেশের কিছু মানুষের কাছে, তথাকথিত শিক্ষিত মানুষ বা সুশীল মানুষের কাছে মনে হইতেছে যে হুজুররা মোর মানে বেটার দেন মোল্লা বিএনপি। হুম। এইটা একটা ইন্টারেস্টিং থট দিল ফারুক ভাই, আমি খুবই মানে এটা আগে ভাবি নাই। মানে খুব ইন্টারেস্টিং, সেটা নিয়ে আরেকদিন আলোচনা হতে পারে। আজকের মতো আমার মনে হয় আমার ক্লোজিং থটস হ্যাঁ, এটাই যে আমি আমি সরি, এবং আমি মানে এদের কাছে সরি যে আমি আসেন। আসলে আচ্ছা, এই মাধ্যমে নতুন। হ্যাঁ, এবং আমি কথা বলি এইভাবেই মানে ইয়ের মাঝে। না, না এটা না, কথা চমৎকার বলতে কথা। আমাকে বলতে ঠিক হয়ে ইন্ডিয়াতে যাবে। ছিল যে ব্যাপার হচ্ছে যে যারা লেখক না, তাদের তো ডিস্টর্টেড থট থাকে। আমি ওর থট প্রসেসটা বুঝি। রন্টি ভাই কিন্তু বড় ব্লগার, ইফ ইউ নো ফারুক আব্দুল্লাহ, তুমি জানো কিনা? উনি সেই 2008-এ আমাদের সিনিয়র ব্লগার। তো লেখকদের থট গুলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এবং লেখে যখন, তখন তো মানে চিন্তা করার সুযোগ পায়। একটা লেখার জন্য আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, অনেক সময়। কিন্তু কথা বলার সময় সেই থট গুলাকে মানে স্ট্রিমলাইন করা, ইটস আ প্রসেস। আমার করতে হয়েছে, তোমারও হয়ে যাবে, সমস্যা নেই, এগুলো হবে আসছে। ওকে, দর্শকরা আপনারা দেখলেন আমাদের শোটা, খুব ইন্টারেস্টিং আলোচনা হলো। ফারুক আব্দুল্লাহ অ্যাজ ইউজুয়াল তার অনেক নতুন পার্সপেক্টিভ নিয়ে আসছে। রন্টি ভাই খুব স্ট্রিমলাইন কথাবার্তা বলছেন, খুব লেভেল হেডেড। আমিও আমার থট গুলা বলতে চাইলাম যে আহ, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, আশা করি আপনারা এনজয় করবেন। আমাদের কমেন্টে জানান যে কেমন লাগলো আমাদের মানে শোটা, এবং যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের মানে অ্যাস্ক করতে পারেন, অথবা কোনো টপিক যদি আমাদের কভার করতে দেখতে চান, সেটাও জানাতে পারেন।
সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।